পারেননি, অনুমান করেন আর কি 70 বছর আগে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি মূলত একটি বট গাছকে কেন্দ্র করে। বট গাছটি ব্রিটিশ সরকারের সময় এটি কোনো একটা সময় হয়েছিল বলে অনুমান করা হয়। অনেক পুরনো বট গাছ, রাস্তার এক সাইডে নির্জন একটা স্থানে এই বট গাছের অবস্থান। অনেকে অনেক কথাই নাকি বলতো ওই বট গাছটার সম্পর্কে। অনেক লোক কিনা ওই বট গাছটার ডালে সাদা শাড়ি পরা একটা বৃদ্ধা মহিলাকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখত। মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতো, তার মুখটা ভালো করে দেখা যেত না, এক ধরনের গো গো শব্দ করত। এটা নাকি অনেক লোক দেখেছেন, তবে অনেক লোক দেখেছেন বলতে সেটাও আরও বহু বছর আগে। এই বটগাছটা পার হয়ে আবার একটি কবরস্থান ছিল, যেখানে সন্ধ্যার পর খুবই নির্জন আর ভুতুড়ে পরিবেশ একটা তৈরি হতো আর কি। সেখানে অনেক লোক ভয় পেয়েছে। তো বন্ধুর দাদার বাবার নাম হচ্ছে সোহরাব মিয়া। তো ওনারা ওই সময় খুবই গরিব পরিবারের আসলে মানুষ ছিলেন। তো দাদারা ছিলেন হচ্ছে, ওই বন্ধুর দাদারা ছিলেন 3 ভাই। তো 3 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে। তো তাদের গ্রাম থেকে অন্য একটি গ্রামে মূলত বিয়ে হয়েছে। গ্রামের নাম হচ্ছে মণ্ডলপুর। সোহরাব মিয়া কাজকর্ম বলতে কিছু জমি ছিল, কৃষিকাজ করতেন, পাশাপাশি গরু ছাগল পালন করতেন। আর ওনার গরুর গাড়িও ছিল, তবে সেই গরুর গাড়িতে যে যাত্রী টানতেন বিষয়টা এরকম না, নিজের প্রয়োজনেই ব্যবহার করতেন আর কি। ওই গরু দিয়ে উনি মাঠে হাল চাষও করতেন, কখনো কখনো দেখা যেত ফসল নিয়ে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই কাজটা উনি করতেন। কিন্তু ওভাবে যাত্রী টানতেন না, কারণ ওনার তো এটা পেশা ছিল না। কৃষিকাজ করা, গরু ছাগল পালা, এটা ওনার পেশা ছিল বলতে হবে আর কি। একদিন উনি ঠিক করলেন ওনার মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন। অনেকদিন তো যান না মেয়ের বাড়িতে, চিন্তা করেন যে একটু ঘুরে আসি। তখনকার দিনে তো এরকম মোবাইল ফোন টোন ছিল না যে আগে থেকে খবর দেবেন। তবে উনি লোক মারফত জানিয়েছিলেন যে কয়েকদিন পর আসতে পারেন, একটা এক্স্যাক্ট বার বলেছিলেন যে ওই বারে উনি আসতে পারেন। এরপরে তো আর কোনো খোঁজখবর উনি পাঠাতে পারেননি। এখন উনি তো সন্ধ্যার একটু আগে হাতের কাজ যা যা আছে সেগুলো শেষ করে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ওনার তো গরুর গাড়ি আছেই, সেটা নিয়ে রওনা দিয়েছেন। সন্ধ্যার একটু আগে যেহেতু রওনা দিয়েছেন, গরুর গাড়ির নিচে হারিকেন জ্বালিয়ে নিয়েছেন। ওই সময়ে যেই হারিকেনগুলো পাওয়া যেত আর কি, ওই ধরনের হারিকেন, হেঁচাকবাতি না, হারিকেনই ছিল। তো উনি যাচ্ছেন, গরুর গাড়ি তো আসলে ওইভাবে জোরে যায় না, আস্তে আস্তে যায়। যাওয়ার পথে একটা বাজার ছিল, ওই বাজার থেকে মেয়ের জন্য মিষ্টি, জিলাপি, মেয়ে যেই জিনিসগুলো পছন্দ করতো, আর শ্বশুরবাড়িতে যেহেতু যাচ্ছেন মেয়ে শ্বশুরবাড়িতে, তো কিছু তো জিনিস নিয়ে যেতেই হবে। তো ওনার সাধ্য অনুযায়ী কিছু জিনিসপত্র কিনেছেন। এরপর ওনার মেয়ের বাড়িতে গিয়েছেন। যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। তখন তো রাস্তাঘাট ছিল মেঠো পথ, আঁকা বাঁকা, এখন তো পাকা রাস্তা হয়েছে আর কি। আর মেয়ের বাড়িতে যেতে হলে বাজার পার হয়ে যেতে হয়। ওই বাজারের নাম হচ্ছে ভক্তিপুর। তো উনি যখন মেয়ের বাড়িতে গিয়েছেন বা মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন, তখন এশার আজান হয়ে গেছে। সেখানে খাওয়া দাওয়া সেরে ওনার বেয়াইয়ের সাথে আরও অন্যান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। এদিকে বেশ রাত হয়ে গেছে। মেয়ের বাড়ির লোকজন তাকে রাতে থাকার জন্য অনেক জোরাজোরি করলেও উনি থাকার জন্য রাজি হননি। কারণ এমনটা না যে ওনার অনেক সময় লাগবে, 2 ঘন্টা আসলে বা 2-2.5 ঘন্টা ওনার জন্য ওরকম কোনো ব্যাপার ছিল না। আর গরুর গাড়ি তো আস্তে আস্তে যায়। উনি চিন্তা করেছেন যে যদি পায়ে হেঁটেও যেতেন তাহলে হয়তো 1 ঘন্টা সময় লাগতো। এটা তো আহামরি এমন কোনো দূরত্ব না যে আমাকে রাত্রে থেকে যেতে হবে। ওনাকে তো যেতে হবে, আবার সকালবেলা ওনার যে গরু ছাগলগুলো আছে এগুলোরও পরিচর্যার ব্যাপার আছে, উনি চাইলেও থাকতে পারবেন না। তখন ওনার মেয়ে কি করেছেন, যে রান্নাবাড়াগুলো হয়েছিল সেগুলো একটা মাটির পাত্রে, ওই সময় তো এরকম টিফিন ক্যারিয়ার বা এরকম জিনিসগুলো আসলে গ্রামে খুব একটা পাওয়া যেত না, মাটির পাত্রে এই জিনিসগুলো দিয়ে দিয়েছেন। আবার কিছু তেলে ভাজা পিঠাও দিয়ে দিয়েছেন বাড়ির জন্য, তার মায়ের জন্য আর কি। তো উনি ওখান থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছেন। উনি যখন রওনা দিয়েছেন, পথে কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না, অনেকটা পথ উনি পাড়ি দিয়ে চলে এসেছেন। আর যখন গরুগুলোকে উনি
তারা করছেন, অর্থাৎ পেছন থেকে একটা লাঠি দিয়ে গরুগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছেন হই হই শব্দ করে, কিন্তু গারোয়ানরা ওরকম শব্দ করছেন, অনেক দূর থেকে কিন্তু সেই শব্দগুলো পাওয়া যায়। উনি যাচ্ছেন রাস্তায় তো তেমন লোকজন নাই। উনি যখন আবার ওই ভক্তিপুর বাজারে এসেছেন তখন দেখলেন যে বাজারের অধিকাংশ দোকানপাটি বন্ধ। তখন তো দোকান খোলা থাকার কথাও না, বিশেষ করে গ্রামের বাজার তো। তবে একটা দোকান উনি চিনতেন, যেই দোকানের যিনি দোকানদার উনি দোকানের ভেতরেই ঘুমাতেন। তখন ওখানে গিয়ে নক করতে থাকেন। তো ওই লোক দোকানের ভিতরে তো ঘুমিয়েছিলেন আর কি, উনি উঠে তো চিনেছেন আর কি এই সোহরাব মিয়াকে। তখন বলে, কি ভাই এত রাত্রে কোত্থেকে আসলেন, কি দরকার? তখন উনি কিছু বিড়ি চাইলেন। রংপুরে তো তামাকের উৎপাদন বেশি হয় অনেক আগে থেকেই। ওই সময় তো এরকম গতানুগতিক যে বিড়িগুলো বা সিগারেটগুলো এগুলো তো আসলে খুব কম পাওয়া যেত। তখন একটা বিশেষ পদ্ধতিতে ওনারা বিড়ি তৈরি করতেন, তামাক পাতা পেঁচিয়ে উপরে কাগজের মতো কিছু একটা দিয়ে এক ধরনের বিড়ি তৈরি করতেন আর কি। তো এগুলো উনি নিয়েছেন, ম্যাচ যেটা পাওয়া যেত ওই সময় আর কি সেটা কিনেছেন। এরপর আবার উনি যাওয়া শুরু করেছেন বাড়ির দিকে। তো ঘটনাটি মূলত শুরু হয়েছে ঠিক এই বট গাছটার কাছাকাছি এসে। উনি ওনার হারিকেনের হালকা আলোতে দেখতে পান রাস্তার এক পাশে একটি বৃদ্ধা মহিলা হাতে ইশারা করছেন, মানে দূর থেকে গাড়িটা যেন দাঁড় করানো হয় এরকমভাবে ইশারা করছেন দূর থেকেই। তো গাড়ি তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সোহরাব মিয়া মনে মনে ভাবছেন যে এই বৃদ্ধা মহিলা এত রাত্রে এখানে কি করছে। উনি কিন্তু ভালো করে বুঝতে পারছিলেন না যে এটা আসলে মানুষ নাকি কোনো দুষ্টু জিন। তিনি আরও একটু কাছে যেতে না যেতেই তার গরু দুটো অস্বাভাবিকভাবে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে এবং দাঁড়িয়ে যায়। তখন কিন্তু ওই বৃদ্ধা মহিলাটি দাঁড়িয়েই আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, মাথায় একটি ঘোমটা দেয়া আর সাদা শাড়ি পরিহিতা। সোহরাব মিয়া মনে মনে চিন্তা করেন, আচ্ছা গ্রামের অনেকে যে বলা বলি করে এই বট গাছের কাছে একটা বৃদ্ধা মহিলাকে সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়, এই জিনিসটা কি এইটাই নাকি? উনি মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এটাই কি সেটা। লোকজন কি এটার কথাই বলে? রাতের বেলা আমি খাবার টাবার নিয়ে আসতেছি আর এই জিনিস এখানে আসছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাটা একটু নাকি নাকি কণ্ঠে ওই সোহরাব মিয়ার নাম ধরে বলে, সোহরাব বাবা, আমাকে কি তোর গাড়িতে একটু নিবি? এগুলো কিন্তু ওই রংপুরের আঞ্চলিক ভাষায় বলছে, আমরা বোঝার সুবিধার্থে আসলে চলিত ভাষায় বলার চেষ্টা করছি। তো উনি এভাবে বলছেন আর কি যে, সোহরাব বাবা, আমাকে কি নিবি? তখন সোহরাব মিয়া সাহস করে বলে যে, বলো তো তুমি আসলে কে, আর এত রাত্রে মহিলা মানুষ এখানে দাঁড়ায় করছোটা কি? তখন ওই জিনিসটা বলছে, বাবা রে, আমি আমার এক মেয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম, রাস্তায় আসছি, এখন তো আর কোনো গাড়ি পাচ্ছি না, কি করব? রাত্রেবেলা চোখেও দেখতেছি না কোন দিকে যাব, আমাকে একটু নিয়ে যা। সোহরাব মিয়া চিন্তা করলেন, এই দুষ্টু এই পেতনি যেগুলো হয় এগুলোর পা নাকি উল্টো দিকে থাকে, দেখি তোর পাটা কেমন। এই চিন্তা করে সোহরাব মিয়া কিন্তু খুব ঠান্ডা মাথায়, ভয় পাচ্ছেন না কিন্তু তখনও, খুব ঠান্ডা মাথায় ওই মহিলার পায়ের দিকে তাকিয়েছেন। উনি দেখলেন যে না, তার পাটা আসলে মানুষের পায়ের মতো সোজা দিকে আছে, তবে পাটা অনেকটা চ্যাপ্টা আর পা খুবই কালো। আর পায়ের যে নখগুলো, এই নখগুলো বেশ বড় বড়। তখন বুঝতে পারলেন যে এইটা তো কোনো মানুষের পা না, পা উল্টো দিকে না, এটা ঠিক আছে, কিন্তু যেই রকম পা, থ্যাতলানো পা বা চ্যাপ্টা পা, অনেকটা হাঁসের পায়ের মতো লাগছে, এইটা তো কোনো মানুষের পা না। নিশ্চিত এটা হচ্ছে সেই পেতনি যেটার কথা সবসময় আমি শুনতাম বা লোকজন যেটার কথা বলে। কি করি? তখন আর কোনো কথা না বাড়িয়ে উনি ওনার মেসের কাঠে একটা ধরিয়ে বিড়ি ধরিয়ে নিয়েছেন একটা। উনি তো জানতেন যে এই জিনিসগুলো আগুন বা লোহা এগুলোর কাছে আসতে চায় না। যখনই উনি এই বিড়িটা ধরিয়েছেন, উনি দেখলেন যে বিড়ি ধরানোর সাথে সাথে, অর্থাৎ ওই যখন মেসের কাঠিটা ধরিয়েছেন, যখন মেসের কাঠি ধরানো হয় তখন কিন্তু আগুনটা একটু জ্বলে ওঠে, তারপর একটু কমে যায়। যখন জ্বলে ওঠে তখন কিন্তু আগুনের আলো, যেটা আলো তৈরি হয় আর কি আগুনের কারণে, এটা কিছুটা দূর পর্যন্ত যায় আবার কমে আসে। তো উনি খেয়াল করলেন যখনই উনি কাঠিটা ধরিয়েছেন, আগুনের আলো দপ করে জ্বলে ওঠার কারণে যতটুকু আলো ছড়িয়ে পড়েছে ওই পর্যন্ত মহিলাটা সরে গেছে, আবার কাছে চলে আসছে, মানে গেল আর কাছে চলে আসলো, এরকম একটা অবস্থা, আগের জায়গায় আবার চলে আসছে।
তখন ওই মহিলাটা বলছে যে আরে বাবা সোহরাব, তুই আগুন ধরালি কেন? আগুন দেখে তো মোর ভয় লাগতেছে, আগুন ফেলে দে। তখন তো এই সোহরাব মিয়া ভাবলেন যে হ্যাঁ, ঠিক কাজটাই করছি, ঠিক কাজটাই করে ফেলছি, এখন তো আগুন আর ফেলা যাবে না, তাহলে তো এই জিনিসটা বড় ধরনের একটা ক্ষতি করতে পারে। উনি আরও একটা জিনিস খেয়াল করলেন, ওই মহিলাটা চোখের পলকে ওখান থেকে মনে হলো বাতাসের সাথে মিশে গেল। এরপর ওনার যে গরু দুটো সামনের দিকে এগোতে চাইছিল না, এগুলো আবার সামনের দিকে যাওয়া শুরু করেছে। উনিও মনে মনে হালকা যে ভয়টা পেয়েছিলেন সেটা কেটে গেছে, ভাবলেন যে আপদ বিদায় হয়েছে। কিন্তু কে জানতো সামনে আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। একটু পথ যেতে না যেতেই আবার তার গরু দুটি সামনে আর আগাতে যাচ্ছে না। তিনি তো হই 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 শব্দ করছেন গরু দুটোকে সামনে আগানোর জন্য, গরু তো আর আগায় না। এবার উনি চিন্তা করলেন গাড়ি থেকে নামি, দেখি ঘটনাটা কি, কেন আগায় না, অন্য কোনো সমস্যা কিনা, চাকা আটকে গেছে কিনা। ওনার হারিকেনের যে আলোটা এটা একটু বাড়ানোর চিন্তা করলেন। হারিকেনটা গরুর গাড়ির নিচ থেকে খুলেছেন, খোলার পর হারিকেনটা একটু বাড়িয়েছেন, অর্থাৎ হারিকেনের আগুনটা একটু বাড়িয়ে দিয়েছেন এবং দেখার চেষ্টা করছেন আশেপাশে কোনো কিছু আছে কিনা। যখনই উনি সামনের দিকে হারিকেনটা ধরেছেন তখন দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি দেখতে পান একদম কুচকুচে কালো একটা মহিলা, তার উচ্চতা 9 কি 10 ফুট, চুলগুলো উস্কো খুস্কো, আর এই চুলগুলো মনে হচ্ছে সাপের মতো নড়াচড়া করছে, আর এর জিহ্বাটাও অনেকটাই বেরিয়ে এসেছে, আর তার চোখ দুটো হতে মনে হচ্ছে লাল কোনো আলোক রশ্মি নির্গত হচ্ছে। এই জিনিসটা দেখে তো সোহরাব মিয়া মারাত্মক ভয় পেলেন, কেননা উনি তো শুধু মানুষের মুখে শুনেছেন যে সাদা কাপড় পরিহিত একটা বৃদ্ধাকে দেখা যায়, মাথায় ঘোমটা দেওয়া চেহারা দেখা যায় না। তো ওই জিনিসটা তো তার সামনে আসছিল, উনি তো ওরকম ভয় পান নাই। তবে এখন যেটা দেখছেন এইটার গল্প তো কখনো উনি শোনেন নাই। উনি তো মারাত্মক ভয় পান, ওনার সমস্ত শরীর ভয়ে থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। তখন ওই জিনিসটা খুবই কর্কশ কণ্ঠে বলে ওঠে, আরে সোহরাব মিয়া, নিজেকে খুব চালাক ভাবিস না, কি মনে করছিস তুই আমার হাত থেকে পালাবি? এবার বুঝবি মজা। এই বলে নাকি ওই মহিলাটা হাত বাড়ায় সামনের দিকে। সোহরাব মিয়া দেখেন হাতটা মনে হচ্ছে লম্বা হয়ে ওনার দিকে এগিয়ে আসছে। তখন সোহরাব মিয়া কি করেছেন, উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। উনি চিন্তা করলেন যে দৌড় তো দিলাম, মনে হয় এবারে যাত্রায় বেঁচে যাব। কিন্তু উনি সামান্য একটু আগাতেই মনে হলো সারাশির মতো কিছু একটা ওনার কাঁধের উপরে খপ করে ধরে ফেলেছে, এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে প্রত্যেকটা নখের সামনে খুবই চোখা ধারালো ভাবে ওই জিনিসটা পালিশ করা। ওনার কাঁধের মধ্যে মনে হচ্ছে ওনার ওই নখগুলো ঢুকে যাচ্ছে, ওই পেতনির নখগুলো মনে হচ্ছে ঢুকে যাচ্ছে। এরপর ঘাড়ের উপরে ধপাস করে একটা চর উনি অনুভব করলেন। এরপর উনি নিচে পড়ে যান। নিচে যখন পড়ে গিয়েছেন, প্রথমে উপুর হয়ে পড়েছেন, এরপর উনি চিত হয়ে শুয়েছেন যে কি আসে সামনে। তখন দেখেন ধপাস করে ওনার বুকের উপর ওই জিনিসটা লাফ দিয়ে উঠে বসে পড়েছে, মনে হলো একটা পর্বত ওনার বুকের উপর উঠে দেওয়া হয়েছে। এরপর ওনার কোনো সেন্স ছিল না, উনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালবেলা ওই গ্রামের লোকজন একটি ফসলের মাঠে ওনাকে পড়ে থাকতে দেখেন, আর লোকজন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেছিলেন। এই দৃশ্য দেখার পরই মূলত গারোয়ানকে তারা খুঁজতে থাকেন। লোকজন দেখেছিলেন এই যে গরুর গাড়িতে যেই দুটো গরু ছিল, এই গরু দুটোকে খুব নৃশংসভাবে কেউ মেরে ফেলেছে। এই দুটো গরুরই বুক চিরে মনে হচ্ছে কলিজা একদম খেয়ে ফেলেছে, এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি করেনি। তখন ওনারা চিন্তা করেন এ তো কোনো স্বাভাবিক মানুষের কাজ না, কোনো হিংস্র প্রাণীরও কাজ না, এখানে তো কোনো হিংস্র প্রাণীও নাই, নিশ্চয়ই এটা ওই বট গাছের ওই পেতনিটা এটার কাজ হতে পারে। কারণ ওই সময় কিন্তু এই সোহরাব মিয়া বট গাছ থেকে কিছুটা পথ সামনের দিকে এগিয়েছিলেন। তখন লোকজন চিন্তা করেন এই গারোয়ান কোথায়, তাকে খুঁজতে হবে। তখন তারা খুঁজতে খুঁজতে একটা মাঠের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। তখন তাকে দেখে তো ওনারা চিনেছেন, আরে এ তো সোহরাব মিয়া।
লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেয়। একদিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি তো সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। আর ওনার দুটো গরু, যেই দুটো গরু দিয়ে উনি হাল চাষ করতেন, এই দুটো গরুর এই করুণ পরিণতির কথা শুনে উনি খুব মনে কষ্ট পান। মোটামুটি 7-8 ঘন্টা উনি স্বাভাবিক ছিলেন। এরপর থেকে ওনার আচরণের মধ্যে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত। তো এরকম কর্মকাণ্ড দেখে বাড়ির লোকজন একজন কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ পানি পড়া দেয়, তাবিজ দেয়, আরও কিছু পদ্ধতিতে ট্রিটমেন্ট করে সে তার মতো করে। তো কিন্তু সমস্যার সমাধান আর হয় না। এই সোহরাব মিয়া ঘরের এক কোণে বসে থাকে, বিড়বিড় করে কী যেন বলে। আবার দেখা যাচ্ছে যে সে চিৎকার করে বলে ওঠে, এই আমারে নিয়ে যাবে রে, ওই কালো মহিলাটা আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, ও আসতেছে, ও আসতেছে, এরকম করে সে চিৎকার চেঁচামেচি করত। আর একটা ঘটনা ঘটতো, সেটা হচ্ছে এই সোহরাব মিয়ার বাড়িতে কোনো অপরিচিত লোক যদি আসতো, রান্নাঘর থেকে বটি নিয়ে তাকে ধাওয়া করত। আবার দেখা যেত যে 4-5 জনের খাবার উনি একাই খেয়ে ফেলতেন। এরকম ঝামেলা তো বাড়িতে চলছে। একদিন তার গ্রামের এক পরিচিত লোক ভালো ইমানদার এক হুজুরের সন্ধান দেন। আর ওই হুজুরের বাড়ি ছিল এই মিঠাপুকুর উপজেলার কুমোরগঞ্জ নামক জায়গায়। সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই সোহরাব মিয়া স্বাভাবিকই ছিলেন। ওখানে নিয়ে যাওয়ার পর সেই হুজুর সোহরাব মিয়ার মুখ থেকে সব ঘটনা শোনেন। এরপর হুজুর রুকিয়া শুরু করেন। হুজুর কি করেছেন, একটা কাগজ নিলেন, কাগজে কিছু লিখলেন আরবিতে। লেখার পর এক গ্লাস পানির মধ্যে ওই কাগজটা ভেজালেন, বেশ কিছুক্ষণ নাড়লেন একটা কাঠি দিয়ে। যখন ওই লেখাটা পানিতে পুরোপুরি মিশে গেল তখন উনি বললেন যে সোহরাব মিয়া, এটা তুমি খাও। তো সোহরাব মিয়া বিসমিল্লাহ বলে ওই পানিটা যেই না খেয়েছেন তখনই শুরু হয়ে গেল আর একটা ঝামেলা। মনে হচ্ছে সোহরাব মিয়ার ভেতরে অন্য কোনো একটা অস্তিত্ব, সে কিন্তু ছটফট করছে। সোহরাব মিয়া উনি ওনার শরীরের উপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আমরা অনেক সময় বিভিন্ন মুভিগুলোতে দেখি যে শরীরের ভেতরে থাকা কোনো একটা এন্টিটি সে কিন্তু শরীরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, সে শরীরটাকে নিয়ন্ত্রণ করছে, ওরকম শুরু হয়ে যায়। সোহরাব মিয়া হাত পা ছোটাছুটি করছেন, শরীরটাকে মোচড়াচ্ছেন। বোঝা যাচ্ছে যে এই পানিটা খাওয়ার সাথে সাথে তার শরীরের ভেতরে থাকা ওই এন্টিটিটা, এই জিনিসটার শরীরেও যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে ছটফট শুরু করেছে। বোঝাই যাচ্ছে যে সোহরাব মিয়া নিজে এটা করছেন না। এরকম ছটফটানির কারণে সোহরাব মিয়ার শরীরেও যন্ত্রণা হচ্ছে, উনিও চিৎকার চেঁচামেচি করছেন। হুজুর সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, একটু অপেক্ষা করেন, কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সত্যি কয়েক মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায়। সোহরাব মিয়াকে তখন কিন্তু কেউ আটকাতে পারেনি। হুজুরও বলেছিলেন যে কেউ আটকানোর চেষ্টা করবেন না, কয়েক মিনিটের মধ্যে সোহরাব মিয়া শান্ত হয়ে যাবে। তখন ওই হুজুর কি করেছেন, লাল জাতীয় কিছু দিয়ে একটা বৃত্ত এঁকেছেন। এটা সম্ভবত সিঁদুর বা অন্য কোনো কিছু হতে পারে বলে অনুমান করেন আর কি। এর মধ্যে সোহরাব মিয়াকে এনে বসানো হয়। সোহরাব মিয়া বসেছেন। এরপর হুজুর দোয়া পড়ে ফু দিচ্ছেন। কিছু সময় পর মনে হলো একটা বাতাস, মৃদু একটা বাতাস ওখানে আসলো, এসে ওর আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, বাতাসটা সবার শরীরে টাচ করছে। এরপর মনে হলো এই বাতাসটা এসে সোহরাব মিয়ার শরীর এসে লাগলো। তখন সোহরাব মিয়ার শরীরে একটা ঝাঁকি দিল, শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠায়। আর তারপর পরই সোহরাব মিয়া চোখ যখন খুলেছে, মনে হচ্ছে সোহরাব মিয়ার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গেছে, আর শরীরে যত রক্ত আছে সব এসে মনে হয় চোখের উপরে জমা হয়েছে। হুজুর তো বুঝে ফেলেছেন যে ঘটনাটা কি। তখন হুজুর বলতেছেন, বুঝছি তুই হাজির হয়েছিস, পানিটা কেন খাওয়াইছি জানিস? তোকে অনেকটা দুর্বল করে ফেলছি ইতোমধ্যেই। এবার বল একে কেন ধরছিস? তখন ওই অবয়বটা বলে ওঠে, ওরে ভাল লাগে তাই ধরছি। তখন হুজুর বলেন, সব পেতনিগুলো এই কথাই বলে, ওরে ভালো লাগে, ওরে ছেড়ে যাব না, উত্তম মধ্যম খাওয়ার পর সবগুলাই পালায়। এখন এত কথা শুনতে চাই না, তোর পরিচয় বল, ঠিকঠাক করে বলবি। তখন নাকি ওই জিনটা বলে ওঠে, না বলবো না,
আমি বলতে বাধ্য নাকি তোকে? তখন হুজুর বিরক্ত হয়ে কিছু দোয়া পড়ে যখন ফু দিয়েছেন, তখন নাকি ওই জিনটা ছটফট শুরু করেছে এবং বলছে, থাম 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 হুজুর থাম, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি বলছি, সব কিছু বলছি। তখন ওই জিনটা বলতে থাকে, আমার নাম কানাইয়া বুড়ি, ওই বট গাছে আমি থাকি, অনেকে আমাকে কানাইয়া পেতনি নামেও চেনে। আমি একা থাকি, আমার কোনো বংশধর আর পরিবারও নাই, বহু বছর ধরে ওইখানে আমি থাকি। আমি মানুষকে ভয় দেখাই, এটা সত্য, কিন্তু বড় কোনো ক্ষতি করেছি এই নজির পাওয়া যাবে না। তখন হুজুর বলেছে, ঠিক আছে মানলাম, তুই এই গরিব মানুষটার দুটো গরু কেন মারছিস বল। তখন ওই কানাইয়া পেতনি বলতে থাকে, আমি বৃদ্ধা মহিলার রূপ ধরেছিলাম ঠিকই, তবে আমি ওকে ভয় দেখানোর জন্য ওখানে আসি নাই। মূলত হঠাৎ করে সামনে চলে আসছে, আমাকে দেখে ফেলে আমি রূপ পরিবর্তন করতে পারতেছিলাম না ওই সময়ের জন্য, যেহেতু ওর কাছে আলোও ছিল, আর আমি ইচ্ছা করে ওকে দেখা দেই নাই। তখন কিছু নিয়ম অনুযায়ী আমি ওর কাছে সাহায্য চাই, ও যদি একটু সাহায্য করতো আমি ওকে কিছু করতাম না। তখন ও কি করেছে, ও বুঝে ফেলেছে আমাকে ভয় দেখানোর জন্য সে আগুন জ্বালিয়েছে। আর হুজুর তুই তো জানিস আমরা জিন জাতিরা এসব আগুন লোহা এগুলো এড়িয়ে চলি, এগুলো আমাদের শরীরে ভিন্ন রকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই কারণেই আমি ওর উপর ক্ষেপে যাই। আর ওই সময় ফজরের আজান হয়ে গিয়েছিল বলে ওকে মারতে পারি নাই, তবে ওর গরু দুটোকে মেরে আমি চলে গেছি। তখন হুজুর বলে, কি সুন্দর আলাপ, হ্যাঁ, তুমি ওর গাড়িতে উঠতে চাইছো, তুমি ওর কোনো ক্ষতি করতে না, এই সমস্ত গল্প আমাকে বলে কোনো লাভ নাই। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়ায় থাকতেও চলে যাইতো, ওর মতো চলে যাইতো। এই বেটা, তুই গাড়িতে উঠতে চাইছিলিস কেন? ওর খাবারের প্রতি লোভে আসছিলি, এগুলো বলতে লজ্জা পাচ্ছিস না? এখন ভালোই ভালোই বলছি, তুই কিন্তু বড় একটা অপরাধ করছিস। এখন তোর শাস্তি কি হবে তুই বল। তোকে কিন্তু আমি এমনি এমনি ছাড়বো না, যে তোকে আমি বলবো তুই ওকে ছেড়ে চলে যা, তা হবে না। তখন নাকি ওই পেতনি বলে যে আমাকে কিছু দিতে হবে, তাহলে আমি ছেড়ে চলে যাব। হুজুর বলে, অসম্ভব, কিছু তো দেবই না, তুই যে ওর দুইটা গরু মারছিস এর জরিমানা দিয়ে যাবি, দুইটা গরু কেনার টাকা দিবি, কখন কিভাবে দিবি, কোথার থেকে গিয়ে নিয়ে আসবে বল, তুই তো কিছু পাবি না, উল্টারও জরিমানা দিবি, বল কিভাবে দিবি। তখন নাকি ওই কানাইয়া পেতনি বলে, আমি কিভাবে দেবো এগুলা। তখন হুজুর বলে, আমি তো জানি না, তুই গরিব মানুষের দুটো গরু মারছিস বিনা অপরাধে, এখন মিথ্যা গল্প আমাকে শোনাচ্ছিস। এখন বল, তুই কি তোর দোষ স্বীকার করে জরিমানা দিবি, নাকি আমি তোকে বন্দি করব। তখন ওই পেতনিটা হম্বিতম্বি শুরু করেছে। হুজুর বলে, বুঝছি, আর কোনো কথা হবে না তোর সাথে। তখন হুজুর একটা কাচের বোতল উনি আগে থেকে রেডি রেখেছিলেন, ওনার কাছে থাকে অবশ্যই ধরনের বোতল, তো ওই বোতলটা উনি কী করেছেন, এই সোহরাব মিয়ার নাকের কাছে ধরেছেন, জাস্ট 5 কি 10 সেকেন্ড ধরেছেন, বিড়বিড় করে কিছু দোয়া পড়েছেন। এরপর ওই বোতলের মুখটা যেই না লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে সোহরাব মিয়া ওই বৃত্তের মধ্যেই সেন্স হারিয়ে পড়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আল্লাহর রহমতে সোহরাব মিয়ার জ্ঞান ফেরে, উনি একদম স্বাভাবিক। এরপর হুজুর যেটা করেন সেটা হচ্ছে এই বোতলটা মাটিতে একদম পুঁতে ফেলেন, কোন একটা জায়গায় উনি পুঁতে ফেলেছিলেন বলে জানিয়েছেন। এরপর থেকে ওই বটগাছে এই সাদা শাড়ি পরিহিতা ওই নারী অবয়ব, যেটা কানাইয়া পেতনি বা কানাইয়া বুড়ি, তাকে কিন্তু কেউ দেখেনি। তবে বহু আগে দেখা যেত, তো এখনও অনেক মানুষ সেটা বলে, কিন্তু এখন সেটাকে দেখা যায় না। তবে এখন ওই বটগাছে অন্য কোনো পিশাচিনী এসে ভর করেছে কিনা এই বিষয়ে কিছু জানা যায় নাই। তবে হুজুর এই কাজ করার পর যখন সোহরাব মিয়ার পরিবার থেকে হুজুরকে হাদিয়া দেওয়ার কথা বলা হয়েছে, হুজুর সেটা গ্রহণ করতে রাজি হননি। হুজুর বলেছিলেন যে আমি মানুষের উপকারের জন্য এই কাজগুলো করি, আমি আসলে এইভাবে কোনো টাকা পয়সা নেই না। আর সোহরাব মিয়ার জন্য আমার কোনো ওষুধও দিতে হয় নাই, কিছুই দিতে হয় নাই, সুতরাং আমি তার কাছ থেকে কিছু নিব না। যেহেতু কাজ হয়ে গেছে, সোহরাব মিয়ার পরিবার থেকে খুশি হয়ে জোর করে সামান্য কিছু হাদিয়া যখন দেয়া হয়, হুজুর সেটা গ্রহণ করেছিলেন। তারপর নিতে চান নাই, যেহেতু ওনারা খুশি হয়ে দিচ্ছেন। পাঠিয়েছেন, তার নাম রোমান,
তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। এই রোমান ভাইয়ের কাছ থেকে পাওয়া বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তো আজকে দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করব। মূলত একটি ঘটনা না, বহু মানুষের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। সবগুলো ঘটনা মিলিয়ে আমরা একটি ঘটনা আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যেই জায়গাকে কেন্দ্র করে এই ঘটনাটা, স্থানীয়ভাবে ওই জায়গাটার নাম সবাই সুরি বলে ডাকেন বা সুরি বলে চিনে থাকেন। তো রোমান ভাইয়ের বাড়ি তো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। এই যে ফকিরহাট উপজেলা, এখান থেকে যদি খুলনার রূপসাতে যেতে হয়, এই রূপসাতে যাওয়ার যে রোড রয়েছে, এই রোডের এক সাইডে কিন্তু বাহির দিয়া কাজ দিয়া হয়ে রূপসা যাওয়া হয় আর কি। আবার ভেতর দিয়ে একটা রোড রয়েছে। তো ফকিরহাট উপজেলা, ওইখানে একটা জায়গা রয়েছে 8 টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এর পেছন থেকে একটা রোড গেছে মানসা বাজার। 8 টাকা গ্রাম শেষ, মানসা গ্রাম শুরু। আর পালপাড়া নামক যে জায়গাটা রয়েছে, এই পালপাড়ায়ের আগে একটা বাগান দেখা যায়, ওখানেই মূলত এই সুরির অবস্থান। রাস্তার এক পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। এই ভৈরব নদীর থেকে একটি শাখা ছোট খাল আর কি ঢুকেছে 8 টাকা গ্রামে। ওখানে একটি কালভার্টও রয়েছে। এই কালভার্টের পাশে রয়েছে একটি সরা গাছ। এই সরা গাছের নামটাই অনেকে সুরি বলেন আর কি। এক পাশে ভৈরব নদী, তারপর কিছুটা বিশাল বড় বাগান, তারপর রাস্তা, তারপর আবার বিশাল বড় বাগান। বাগানের ভেতর থেকে চলে গেছে রাস্তা। 1 কিলোমিটার হবে এই রাস্তাটার দৈর্ঘ্য। এর ভিতর কিন্তু কোনো বাড়িঘর নাই। গ্রামের সবাই বাজার করতে গেলে, এই বিশেষ করে মানসা বাজার যদি কেউ যান, তাহলে সবাইকে এই রাস্তা দিয়ে যেতে হয়। আর এই 1 কিলোমিটার পার দিতে হয়। গ্রামের সবাই চেষ্টা করে সন্ধ্যার আগেই বাজারঘাট করে বাসায় ফিরে আসতে। এখনও কিন্তু এই 2026 সালের কথা বলছি, কারণ এই রাস্তাটা খুবই হন্টেড জায়গা। বহু মানুষ এখানে ভয় পেয়েছে, এখনও পাচ্ছে। তো এই তো আমরা আসলে সুরির বিবরণ দিলাম যে কোথায় এটা, মানুষ কিভাবে এটা চিনবে, যদি কেউ সেখানে যেতে চান, দেখে আসতে চান, কিভাবে অনায়াসেই ওই জায়গাটাতে আপনারা যেতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। এবার আসি ঘটনায়। তো রোমান ভাইকে অনেকেই ঘটনা দিয়েছেন, আর এই ঘটনার একটা অংশে রোমান ভাইও নিজেও রয়েছেন প্রত্যক্ষ সাক্ষী হিসেবে। তো এই 8 টাকা গ্রামেরই ওনার এক ছোট ভাই, তার নাম হচ্ছে সাকিব, তার দাদার সঙ্গে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সাল 1985 কি 86। এই সাকিব ভাই অবশ্য অ্যাকুরেট সালটা বলতে পারেন নাই, অনুমান করে বলেছেন আর কি। তো সাকিব ভাইয়ের দাদার নাম ছিল মোজাহার আলী শেখ। এই মোজাহার আলী শেখ ছিলেন খুবই সাহসী। উনি ইচ্ছা করে রাত বিরেতে একা একা ঘুরতে বের হতেন। এটা ছিল ওনার নেশা। ভয় বলতে কী জিনিস, এটাও আসলে ওনার মধ্যে ছিলই না বলতে হবে। শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন উনি, সুঠামদেহী ছিলেন। এই মোজাহার আলী দাদা, উনি একদিন গিয়েছেন মানসা বাজারে বাজার করতে। তো বাজার করতে গিয়েছেন, যাওয়ার পর দেখা গিয়েছে যে মাগরিবের আগে ওনার বাজার শেষ হয়নি। ওই বাজারে যে মসজিদটা রয়েছে, মসজিদে উনি মাগরিবের নামাজ পড়ে আরও কিছু বাজার করেন, এর মধ্যে আবার এশার আজানও দিয়ে দেয়। উনি চিন্তা করলেন এশার নামাজটা মসজিদ থেকে পড়েই বাড়ির দিকে রওনা দিই। তো উনি এশার নামাজটা ওই মসজিদে আদায় করেন। এরপর আবার ওনার আরও কয়েকটা কাজের কথা মনে পড়ে যায় যে এই কাজগুলো তো করতে হবে। তো এগুলো করতে করতে তখন রাত আনুমানিক 10টার মতো বেজে গেছে। তখন কিন্তু অনেক দোকানপাটই বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা রয়েছে। তো উনি চিন্তা করলেন যে রাত তো অনেক হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিই। তো উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন একা একাই আর কি। তো এই মানসা বাজার থেকে বের হয়ে পালপাড়া, এই পালপাড়ার যে মোড়, এই মোড় পার হয়ে একটু এগোতেই ভৈরব নদী। এর পাশে কিন্তু শ্মশানও রয়েছে। শ্মশানের সাইড থেকে কাঁচা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন সাকিব ভাইয়ের দাদা। যখন শ্মশানটা পার হয়েছেন উনি, তখন ওনার কাছে মনে হলো পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছেন ওনার সাথে সাথে। দাদার হাতে কিন্তু লাইট ছিল। উনি ঘুরে লাইট মেরে দেখেন যে কেউ না। তখন উনি আবার হাঁটা শুরু করেছেন। আবার ওনার কাছে মনে হলো কেউ পেছন থেকে হেঁটে হেঁটে আসছে। উনি আর পেছন থেকে না তাকিয়ে লাইট না মেরেই দাদা
সামনের দিকে তাকিয়ে হাঁটছেন আর হাসতে হাসতে বলছেন যে, এই বেটা মার খাবি নাকি আমার হাতে? যা সর এখান থেকে। তোর ইচ্ছা থাকলে অন্য কাউকে ভয় দেখা, যা, আমাকে ভয় দেখাতে আসিস না। এই বলে দাদা হাঁটতে হাঁটতে ওই সুরির কাছাকাছি এসে পৌঁছেছেন। তখনই দেখেন অনেকগুলো বাঁশ রাস্তার উপর পড়ে আছে। দাদা তো সাহসী মানুষ, আর প্যারানরমাল বিষয়ে তো ওনার ভালোই অভিজ্ঞতা ছিল। উনি তো বুঝে ফেলেছেন যে এই বাঁশ পার হয়ে যাওয়া যাবে না। তখন উনি কি করেছেন, পাশে দেখেন যে একটা লাঠি জাতীয় কিছু একটা পড়ে আছে, একটা গাছের শুকনো ডাল বা এরকম কিছু একটা। তো উনি ওইটা হাতে নিয়ে ওই বাঁশের উপরে কিছু একটা পড়ে আঘাত করেছেন। তখন ওই বাঁশগুলো কিন্তু একটা যে পড়ে আছে তা না, অনেকগুলো পড়েছিল, অনেকগুলো বলতে 7-8টা বাঁশ এরকম পড়েছিল আর কি। যখনই উনি আঘাত করেছেন তখনই হয় কি, ওই বাঁশগুলো সোজা দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে এই বাঁশগুলোকে কেউ জোর করে মাটির সাথে আটকে রেখেছিল, এবার ছাড়া পেয়ে একদম সোজা হয়ে গেছে। যখন বাঁশগুলো সব সোজা হয়ে গেল, রাস্তা ক্লিয়ার, তখন দাদা আবার হাঁটতে শুরু করলেন। অল্প কিছুক্ষণ হাঁটার পরই দেখতে পেলেন যে ওনার সামনে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি যখন টর্চ লাইট মেরেছেন সামনে, উনি দেখেন সামনে কিছু নেই। টর্চ লাইট বন্ধ করলেই ওই ছায়াটা দেখেন। তখন নাকি খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে যে, কিরে মোজাহার, শরীরে আঘাত করলি, আবার লাইট মেরেও দেখার চেষ্টা করছিস? লাইট মেরে দেখতে পারবি? লাইট মেরে তুই যে দেখার চেষ্টা করতেছিস, আসবো সামনে? তুই আমার শরীরে কেন আঘাত করলি? তখন মোজাহার দাদা বলছেন, যাই বেটা, তুই আমার সামনে আসলি এখন, আচ্ছা বুঝলাম আমি তোকে আঘাত করছি। আমি কি তোকে প্রথমে কিছু বলছি? প্রথমে রাস্তায় কে আমার পিছনে জ্বালাতন করার জন্য হাঁটাহাঁটি করতেছিল তুই বল? আমি কি আঘাত করছিলাম আগে? তারপর আবার এখন সামনে বাঁশ ফেললি কেন? আবার এখন সামনে এসে বলতেছিস এসব কথা না? সামনের থেকে সর, বাসায় যেতে দে, তা নাহলে কিন্তু মার খাবি। তখন সামনে থাকা ওই ছায়া অবয়বটি বলতে থাকে, এইটাই হচ্ছে তোর বড় অপরাধ। আমি না হয় পিছনে আসছি, তুই বুঝছিস, তুই মার দিতে চাস কোন সাহসে? মারামারি করে তুই আমার সাথে পারবি? এই শক্তি তোর আছে? এরপর তুই আঘাত করলি, আবার এখন তুই মার দিতে চাস? তোর এত বড় সাহস! এই কথা শোনার পর দাদার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল। উনি যতই সাহসী হন না কেন, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন, সামনে একটা ভয়ঙ্কর অবয়ব ছায়ামূর্তি তার সাথে এইভাবে কথা বলছে, ভয় তো লাগবেই। কিন্তু দাদা সাহস হারাননি, আর ওই অবয়বটাকে বুঝতে দেওয়া যাবে না দাদা কিন্তু ভয় পাচ্ছেন। যদি ওই অবয়বটা বুঝতে পারে তাহলে তো আরও বিপদ হবে, আর ওই অবয়বটা যদি রাস্তা না ছাড়ে তাহলে তো আরও ঝামেলা হবে। এদিকে ওই অবয়বটা রাস্তা ছাড়ছে না। মোজাহার দাদা তো এবার আর একটু রাগান্বিত হয়ে বললেন, এই তুই কি সরবি নাকি সত্যি সত্যি মার খাবি? ওই অবয়বটা কিন্তু সরে না। তখন ওই অবয়বটা এবার ক্ষিপ্ত হয়ে বলে, তোর দেখছি আমাকে মারার অনেক ইচ্ছা, তা আয় মার, তুই আমাকে এখান থেকে মারবি, তারপর আমি তোকে যেতে দেব। এই কথা বলার সাথে সাথে দাদা খেয়াল করেন ওই কালো ছায়া অবয়বটি মনে হচ্ছে বাতাসে ভেসে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার কাছে চলে আসলো। আর ওনাকে যে খপ করে ধরেছে, ওই ধরার পর একটা অনুভূতি হয়, ওরকম হলো না, মনে হচ্ছে একটা গরম বাতাস ওনাকে জাপটে ধরেছে। ওনার শরীরে কোথায় জাপটে ধরেছে বিষয়টা এরকম না। আমরা যদি শরীরে যদি কাঁথা পেঁচিয়ে রাখি বা কম্বল পেঁচিয়ে রাখি বা লেপ পেঁচিয়ে রাখি, কেমন অনুভূতি হয়, মনে হয় এরকম কিছু একটা ওনাকে পেঁচিয়ে ধরেছে, আর ওনাকে মাটি থেকে শূন্যে তুলে নিয়েছে। আর শূন্যে তুলে নিয়েছে, তো নেয়ার পর দাদা বুঝতে পারলেন এই জিনিসটা, ওই যে সুরি যেটা আছে, এই সুরির পাশে একটা খাল আছে, যে খালে খুব অল্প পানি ছিল, মানে কাদা ছিল আর কি, ওইদিকে নিয়ে যাচ্ছে। ওইদিকে নিয়েই তাকে ওই কাদার মধ্যে ফেলে দেয়। কাদার মধ্যে ফেলার পরপরই দাদাকে সমানে ওখানে আশ্রাচ্ছে। দাদা তো বুঝতে পারে যে এর সাথে পেরে ওঠা যাবে না। তখন দাদা কি করেন, ওনার কোমরে ম্যাচ ছিল, ম্যাচের বক্স আর কি, উনি এটা খোলার চেষ্টা করছেন, কিন্তু এটা কি সম্ভব? একদিকে তাকে আঘাত করছে, আবার উনি এই ম্যাচের বক্স কোমর থেকে বের করে অনায়াসে
সেখান থেকে কাঠি বের করে ঘষা দিয়ে ধরাবেন, এটা তো আসলে ওইভাবে সম্ভব না। দাদা চিন্তা করলেন যে আমাকে তো দুর্বল করে ফেলতেছে, একে দেখি কোনোভাবে দুর্বল করতে পারি কিনা। তখন দাদা ওই অবয়বটাকে জাপটায় ধরার চেষ্টা করেন। উনি দেখেন যে উনি জাপটায় ধরেছেন, মনে হচ্ছে উনি শূন্যে হাত চালাচ্ছেন, যেটাকে উনি কালো ছায়া মনে করছেন। ওখানে যখনই উনি জাপটে ধরার চেষ্টা করেন, আঘাত করার চেষ্টা করেন, মনে হচ্ছে উনি বাতাস জড়িয়ে ধরছেন, অর্থাৎ ওখানে কিছুই নেই, কিন্তু ওই জিনিসটা ঠিকই ওনাকে আঘাত করেই যাচ্ছে। তো উনি একটা সময় কি করেন, কোনোভাবে এক আঘাতের পরে মধ্যবর্তী একটু সময় পেয়েছেন, ওই সময় উনি একটু উঠে কোমর থেকে ম্যাচের কাঠিটা বের করার চেষ্টা করছেন। তখন হয় কি, ওই কালো অবয়বটা মনে হচ্ছে যে একটু থমকে গেছে। উনি কয়েকবার চেষ্টা করেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে তো কাদা ছিল, কাদাতে এই বক্সের উপরের অংশটা ভিজে গেছে। আর ওনার যে লুঙ্গি, এই লুঙ্গির ভেতর তো গোজা ছিল, যার কারণে একদম ভিজে মানে একাকার হয়ে গেছে বিষয়টা এরকম না, ওই লুঙ্গির কাপড়ের কারণে কিছুটা কম ভিজেছে। আর ওখানে তো একদম পানি ছিল এটাও না, কাদার ভিতরে যেরকম পানি থাকে ওই পানি আর কি। উনি কয়েকবার চেষ্টার পর একটা ম্যাচের কাঠি ধরাতে সক্ষম হন। যখন ধরাতে পেরেছেন তখন ওই অভাবটাকে আর উনি দেখেন না। আর ওনার টর্চ লাইট যে কোথায় গেছে এর তো কোনো আর হিসাব নিকাশ করে বলা যাবে না। উনি তখন ওখান থেকে উঠে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। তবে এই দৌড় যে দিয়েছেন, এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি তো বাড়িতে এসেই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার চিৎকার শুনে ঘর থেকে লোকজন বের হয়ে এসে দেখে যে দাদা উঠোনে পড়ে আছে। তখন উনি অজ্ঞান হয়ে গেছেন, আর সমস্ত শরীরে একদম কাদা মাটি মেখে একাকার অবস্থা। তখন বাড়ির লোকজন ওনারা তাকে একটু পরিষ্কার করার চেষ্টা করেন, কল থেকে বালতিতে পানি ভরে সেই পানি দিয়ে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপর রুমে নিয়ে যান। আর ওই রাত্রে কিন্তু দাদার জ্ঞান ফেরেনি। সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। সবাই বুঝতে পেরেছিলেন যে আসলে কোনো কিছু একটা হয়েছে। তো ইমাম সাহেব ঝাড়ফুঁক করে দেন। দুপুরের দিকে দাদার জ্ঞান ফেরে। দাদা তখন সব কিছু খুলে বলেন। দাদার শরীরে ছিল খুবই জ্বর। আর দাদা একটা জিনিস খেয়াল করলেন, ওনার সমস্ত শরীর কিন্তু অবশ হয়ে যায় না, কিন্তু উনি ওনার শরীরে কোনো শক্তি পাচ্ছিলেন না। একটা কলম যে হাত দিয়ে ধরবেন, মনে হচ্ছে ওনার শরীরে এই শক্তিটাও নাই। তো উনি কিন্তু এই কয়েকদিন বিছানা থেকে উঠতেও পারেননি। ওয়াশরুমে যেতে হলে ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হতো, এমন একটা অবস্থা। দু পায়ের উপর ভর করে উনি যে দাঁড়াবেন এই শক্তিটাও ছিল না। এরকম 4 দিন ছিল। 4 দিন থাকার পর হঠাৎ একদিন দুপুরবেলা যখন দাদা খাটে শুয়েছিলেন, তখন উনি উড়ে বলে একটা চিৎকার দিয়েছেন, উড়ে বলে। তো ওনার চিৎকার শুনে আশেপাশে যারা ছিলেন ওনার বাড়ির লোকজন তারা চলে আসেন। এসে দেখেন দাদা খাট থেকে নিচে পড়ে গেছেন। আর দাদা তখন আর দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তো এলাকার সবাই জানে এই যে সুরিতে অনেক অশরীরই ঘুরে বেড়ায়। আর ওটার আশেপাশে অনেকের জমি আছে, কি আর করা, কাজ তো করতে হবে। তারা কাজ করেন, তবে সন্ধ্যার আগে ওখান থেকে ফেরত আসেন। এই 8 টাকা গ্রামে ইমন নামে একটা ছেলে আছে। তার বাবার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম কাকা কিন্তু এখনও বেঁচে আছেন। ইসলাম কাকার পানের বরজ ছিল এই সুরিতে। এক রাতের কথা, ইসলাম কাকা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তার কাছে মনে হয়েছে সকাল হয়ে গেছে, তো ওনাকে তো ওনার পানের বরজে যেতে হবে। তো উনি উঠে পানের বরজে যাবেন বলে একটা দা, বড় দা, ওরা এটা ওনাদের এলাকায় হাইশো দা বলে আর কি, হাইশো। তো এই হাইশো দা নিয়ে বের হয়েছেন সেই সুরির উদ্দেশ্যে। যখন এই ইসলাম কাকা রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন দেখেন যে আরও একজন কাজে যাচ্ছে আর তার আগে আগে হেঁটে যাচ্ছে। তো দেখা গেল যে এই লোকটা অন্য একটা পানের বরজে ঢুকে গেল। কাকা ভাবলেন লোকটা তো তার পানের বরজে ঢুকছে। তো ইসলাম কাকা উনি ওনার মতো করে ওনার যে পানের বরজ সেটাতে ঢুকে কাজ করতে লাগলেন। অনেক সময় কাজ করেছেন। উনি একটা জিনিস খেয়াল করলেন যে অনেক সময় কাজ করেছেন, কিন্তু সকাল তো আর হয় না, সূর্যের আলো তো আর মাথার উপর আসে না। উনি যখন বের হয়েছিলেন তখন যেরকম আলো ছিল এখনও এই একই রকম আলোই আছে। উনি আকাশের দিকে খেয়াল করে দেখেন যে চাঁদের জ্যোৎস্না ওই সূর্য যেরকম ছিল এখন ওরকমই আছে। তখন ওর কাছে মনে হলো যে হাই হাই কী করলাম রে, ভুল সময় চলে আসলাম, মনে হয় অনেক রাতেই চলে আসছি। ঠিক তখনই নাকি হি 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 করে খুব সুন্দর টাইপের একটা হাসি, মানে হি হি হাসি যে কলিজা কাঁপিয়ে দেয়, ভুতুরে হাসি, বিষয়টা এরকম না। আসলে বাচ্চারা হি 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 করে খুব সুন্দর হাসি দেয় না, যে হাসিটা শুনতে খুব ভালো লাগে আর কি। তো ওই রকম একটা হাসি ভেসে আসে। ইসলাম কাকা যেহেতু
সুরির বিষয়ে জানতেন তখন তো উনি বুঝে ফেলেন যে একটা বড় বিপদে পড়ে গেছি রে। তখন আবার হঠাৎ করে মনে হলো ধপ 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 শব্দ করে কি যেন একটা হেঁটে আসছে। তো এই যে পানের বরজ, এগুলো কিন্তু চতুর্দিক থেকে পাটখড়ির বেড়া বা এই টাইপের কোনো কিছু দিয়ে কিন্তু ঘেরা থাকে, যাতে করে গরু ছাগল এগুলো যেন ঢুকে এই পানের ক্ষতি করতে না পারে। তো উনি কি করেছেন, ওই বেড়ার দিকে এগিয়ে বেড়ার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছেন যে এই শব্দ করে কে হেঁটে আসছে। উনি খেয়াল করেন একটা বিশাল আকৃতির হাতি। এই হাতির কান দুটো মনে হচ্ছে হাতির সাইজের সমান, এরকম আর কি। এমনিতে তো হাতির কান অনেক বড় থাকে, কিন্তু মনে হচ্ছে এই হাতির যে দুটো কান, এই দুটো কান যদি সে ঝাপটানো শুরু করে হয়তো বা সে আকাশে উঠতে পারবে, এত বড় কান আর কি। তো এই হাতি হেঁটে আসছে ওনার পানের বরজের দিকে। উনি চিন্তা করলেন সর্বনাশ, এই হাতি যদি হাঁটতে হাঁটতে পানের বরজের উপর চলে আসে, মুহূর্তের মধ্যে তো এই বরজটাকে একদম মাটিতে মিশিয়ে দেবে। উনি কি করছেন, তাড়াতাড়ি করে একটা বিড়ি ধরিয়েছেন আর হাতে থাকা যে হাইসোদা, এই জিনিসটা নিয়ে বাইরে বের হয়ে ওই হাতির সামনে গেছেন, হাতির সাথে মোকাবেলা করবেন। উনি তো জানতেন যে এই হাতি তো সেই হাতি না, তো এই হাতিটা অন্যরকম কিছু, কিন্তু ওনাকে তো মোকাবেলা করতেই হবে, তা নাহলে পানের বরজটাকে এখনই শেষ করে দেবে। এটা তো ওনার রুজি রুটির জায়গা। সাহস করে আগায় গেছেন। যখনই উনি এগিয়ে গেছেন তখন দেখেন ওই হাতিটা ওনার সামনে থেমে গেল। তখন এই কাকা একটু বেশি সাহস দেখা দেখিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে দা হাতে আরও ভালো করে উঁচিয়ে ধরে ওই হাতির দিকে তেড়ে গেছেন, হাতিকে কোপাবেন বলে। হাতি কি করেছে, উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে। কাকা আবার কি করেছেন, কয়েক কদম হাতির পেছনে গিয়ে আবার কি মনে করে উনি আবার উল্টো দিকে ঘুরে ওনার বাড়ির দিকে দিয়েছেন দৌড়। এক দৌড়ে উনি বাসায় চলে আসেন, এসে সবাইকে ডাকাডাকি করছেন। তখন তো বাড়ির সবাই গভীর ঘুমে। সবাই যখন উঠে পড়ছে, বের হয়ে আসছে, বলে কি ব্যাপার, তুমি এত রাত্রে কোত্থেকে আসলা? বলে আমি তো ভোর হয়ে গেছে মনে করে বরজে গেছিলাম। তখন বাড়ির সবাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখনো বহু রাত, এখনো সকাল হতে অনেক দেরি, তুমি পানের বরজে গেছো মানে? আর যেহেতু ভয় পাইছো তাড়াতাড়ি করে গোসল করো। তখন বাইরে লোকজন ওনাকে গোসল করিয়ে ওই যে গ্রামের কিছু নিয়ম আছে না, লোহা গরম করে সেটা পানি খাইয়ে দেয়া, এরকম করে ওনাকে ঘরে নিয়ে আসেন। তো উনি ঘুমিয়ে পড়েছেন। পরদিন সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে ডেকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়। ইমাম সাহেব সব শুনে বলেন যে বাবা রে, তুমি তো বেঁচে গেছো, আল্লাহ রহমত করছে। তুমি যদি মনের ভুলেও ওই হাতির পেছনে যেতে থাকতে তাহলে নিশ্চিত তোমাকে মরতে হতো। তুমি কি মনে করছো তোমার ওই দা উঁচা করানো দেখে কোপাতে গেছিলা, এটা দেখে হাতি ভয় পাইছে? আসলে তা না, আসলে সে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে যাতে করে তুমি তাকে ধাওয়া করো, আর কিছুটা পথ তুমি আগালেই বিপদে পড়তা। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তোমার মাথায় এই জিনিসটা দিয়ে দিয়েছে যে তোমাকে এখন বাসায় যেতে হবে, এই জন্য তুমি উল্টো দিকে ঘুরে আবার বাসায় আসছো। তা না হলে কী যে হইতো তা আল্লাহ মাহবুদ ভালো জানে। তো ইসলাম কাকার ঘটনা কিন্তু এ পর্যন্তই। এই যে 8 টাকা গ্রাম, এই গ্রামে তরিকুল ইসলাম নামে আরেকজন আছেন। তো ওনার নানা এই মানসা বাজার থেকে বাজার করে একদিন বাসায় আসছেন, এই সুরির কাছে আসছেন। তখন দেখেন যে বিশাল লম্বা একটা মহিলা, এই সুরির পাশে একটা আম গাছ আছে, এই আম গাছে বসে পা দোলাচ্ছে, পাটা সম্পূর্ণ মাটি পর্যন্ত চলে আসছে। তো এই তারিক ভাইয়ের নানা দেখেন যে এই মহিলাটা মনে হচ্ছে লাল শাড়ি পরা। তো এই জিনিসটা দেখে কিন্তু তারিক ভাইয়ের নানা ভয় পেয়ে যান, যা দোয়া দরুদ জানতেন সেগুলো পড়তে থাকেন, ওখানে দাঁড়িয়েই পড়ছেন। তখন ওই মহিলাটি বলে ওঠে, কিরে বাসায় যাবি না? তারিক ভাইয়ের নানা উল্টো দিকে ফিরে ওই যে মানসা বাজারের দিকে হাঁটতে থাকেন। তো তখন কিন্তু পেছন থেকে আবার ডাকছে, কিরে বাসায় যাবি না? এদিকে আয়, এদিকে আয়, আমি আগায় দিয়ে আসি, আয় আয়, ভয় পাচ্ছিস? তারিক ভাইয়ের নানা আর ভয়ে পেছন দিকেই তাকান নাই। হাঁটতে হাঁটতে বাজারের কাছাকাছি যখন আসছেন তখন দেখেন ওই 8 টাকা গ্রামেরই 4-5 জন লোক এগিয়ে আসছেন। তখন এই তারিক ভাইয়ের নানা তাদেরকে সব কিছু খুলে বলেন। তখন তারা বলেন, চলেন আমরা একসাথে যাই, কিসের ভয়? ওনারা যখন হাঁটতে হাঁটতে ওদিক দিয়ে আসেন তখন আর কিছু দেখেন নাই, একসাথে যখন বাসায় চলে আসছেন। এই তারিক ভাইয়ের নানাদের ছিল অনেকগুলো গরু। এই গরুগুলো কিন্তু যখন ঘাস খেত, ঘাস খাওয়ানোর জন্য ওই সুরি পার করে ভৈরব নদীর পাড়ে নিয়ে যেতে হতো। তো একদিন তারিক ভাইয়ের নানি তারিক ভাইয়ের মাকে বলছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো যা তাড়াতাড়ি গরুগুলো নিয়ে আয়। তারিক ভাইয়ের আম্মা গেছে গরু আনতে। তো
তো গরু নিয়ে ফিরতে ফিরতে আজান দিয়ে দিয়েছে, অর্থাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর কি। তো আজান শেষ মাত্র 2-3 মিনিট হয়েছে আর কি, আজান শেষ হয়েছে। তো উনি রওনা দিয়েছেন বাসার দিকে। এই সুরির কাছে আসলেই গরুগুলো অকারণে অস্বাভাবিকভাবে ডাকতে থাকে। ডাকতে ডাকতে এক পর্যায়ে ওই গরুগুলো দৌড় দেয় বাড়ির দিকে। প্রতিটা গরুর গলায় যে দড়ি ছিল, এই দড়ির একটা অংশ, অর্থাৎ দড়ির যে বাড়তি অংশটা, যেটা ওই মাটিতে একটা খুঁটার সাথে গেঁথে রাখা হয় আর কি, খুঁটাতে গেঁথে রাখা হয়, খুঁটার সাথের যে অংশটা থাকে আর কি, এই লম্বা অংশটা তো এই তারেক ভাইয়ের মায়ের হাতে ছিল। তো গরু এমনভাবে দৌড় দিয়েছে, তো যে কোনো শক্তিশালী মানুষও তো এইভাবে পারে না গরুগুলোকে আটকায় রাখতে। তো দড়ি তো হাত থেকে ছুটে গেছে, আর উনিও সামনের দিকে পড়ে গেছেন। যখনই পড়ে গেছেন, দড়িটাও পরিপূর্ণভাবে ছুটে গেছে। তো উনি উঠে দাঁড়িয়ে দেখেন গরুগুলো দৌড়িয়ে ওই সুরি পার হয়ে চলে গেছে। তখন তারেক ভাইয়ের মা, উনি চিন্তা করছেন, যাক এগুলো তো বাড়ির দিকে গেছে। উনি হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাতে শুরু করেছেন। যখন উনি সুরির কাছে এসেছেন, তখন দেখেন একটি আম গাছে একজন মহিলা। এই মহিলাটা তার মাথার লম্বা চুল ডালের সঙ্গে বেঁধে দোলনা খাচ্ছে। মানে মাথার চুলটা এই আম গাছের একটা ডালের সাথে বাঁধা, আর এই চুলের উপর ভর দিয়ে পুরো শরীরটা নিজেকে ঝোলাচ্ছে আর কি, দোলনা খাচ্ছে। ওই মহিলা এই তারেক ভাইয়ের আম্মাকে বলে ওঠে, এ সেমরি, কিরে দোলনা খাবি, আয় দোলনা খেয়ে যা। তারেক ভাইয়ের আম্মা এইটা দেখে এমন ভয় পাইছেন, তখনও কিন্তু চারদিকে একটু আলো আলো আছে আর কি, অন্ধকার নেমে আসেনি। উনি তো এক দৌড়ে বাসায় চলে আসছেন। এদিক সেদিক কোনো দিক উনি তাকান নাই। আল্লাহর অশেষ রহমত, উনি সোজা বাসায় চলে আসতে পারেন আর কি। বাসায় এসে যখন সব কথা বলেন, তখন নানা বলেন যে কোন গাছটা রে? তখন তারেক ভাইয়ের মা বললেন যে একটা গাছের কথা বলেন আর কি। তখন তারেক ভাইয়ের নানা বুঝতে পারেন, আরে এরই তো সেই আম গাছ, যেই আম গাছে একটা অভাবকে দেখে আমি নিজেও ভয় পাইছিলাম। যাই হোক, আবার ইমাম সাহেবকে ডেকে আনা হয়, তারেক ভাইয়ের মাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়। তো ওই আম গাছটা নাকি এখনও আছে। তো যাই হোক, এরপর কেটে যায় বেশ কিছু বছর। তারেক ভাইয়ের আম্মুর বিয়ে হয়ে যায় একই গ্রামে। তো একই গ্রামে বিয়ে হওয়ার কারণে তারেক ভাইয়ের নানা বাড়ি দাদা বাড়ি কিন্তু কাছাকাছি আর কি, দূরে না। তো এই তারেক ভাইরা কিন্তু 2 ভাই, তারেক ভাই ছোট। তো তারেক ভাই একদিন গেছেন এই মানসা বাজারে। তো বিকেলেই তার বাসায় চলে আসার কথা ছিল, কিন্তু বাজারে তার বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কারণে আড্ডা দিতে দিতে একটু দেরি হয়ে যায়। সময়টা ছিল গরমকাল। আড্ডা দিতে দিতে একটা সময় তারেক ভাই দেখেন যে রাত প্রায় 10:30 বেজে গেছে। তখন উনি তার বন্ধুদেরকে বলেন যে অনেক রাত হয়ে গেছে, আমার তো বাসায় যেতে হবে একা একা। তখন বন্ধুরা বলে যে তাহলে আমরা আগায় দিয়ে আসি। তো তারেক ভাই একটু সাহস দেখে বলে, আরে না রে, আমি একাই যেতে পারবো। তারেক ভাই চিন্তা করেছিলেন, যদি ওদেরকে বলি ভয় করতেছে তাহলে তো ওরা হাসাহাসি করবে। উনি সাহস নিয়ে হাঁটা শুরু করেছেন মানসা বাজার থেকে বের হয়ে পালপাড়া। তো এই পালপাড়া পার হওয়ার পর শ্মশান পার হয়েছে মাত্র এই তারেক ভাই, তখন ওর শরীরটা ভার হয়ে আসছে। তখন উনি ভয় পাচ্ছিলেন। উনি বুঝতে পারলেন যে কোনো কিছু হয় কি না এখন। তখন এইখানে যেই যেই ঘটনাগুলো আগে ঘটেছে সব কিছু ওনার একে একে মনে আসছে আর কি। তখন উনি জোরে জোরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আরও যেই সূরাগুলো জানতেন সেগুলো উনি পড়ছেন, জোরে জোরে পড়ছেন আর হাঁটছেন। হঠাৎ করে তার কাছে মনে হয় ওনার পেছনে কেউ একজন আছে, হেঁটে হেঁটে আসছে। তো তারেক ভাই জানতেন যে পেছন দিকে তাকানো যাবে না। উনি কী করেছেন, এক দৌড় দিয়েছেন। যে দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে ওই শরীর প্রায় কাছে যখন চলে আসেন, তখন ওনার পিঠে ঠাস করে কে যেন একটা চড় লাগায় দেয়। বেশ ব্যথা পেয়েছিলেন। চড় খেয়ে সামনের দিকে একটু ঝুঁকে পড়লো, মাটিতে পড়ে যান নাই। তারেক ভাই কিন্তু দৌড় থামান নাই। তখন হয় কি, একটা গরম বাতাস ওনার মুখে এসে মনে হলো আঘাত করলো। অনেক সময় আমরা যদি এসি ঘরে থাকার পর যদি বাইরে বের হই, তখন হয় কি না যে একটা গরম একটা বাতাস এসে আমাদের শরীরে লেগেছে, এরকমটা মনে হয়। অনেকক্ষণ ঠান্ডা পরিবেশে থাকার কারণে যখনই দরজা খুলে বাইরে বের হব, তখনই কিন্তু এরকম মনে হচ্ছে একটা গরম বাতাস এসে আমাদের শরীরে ধাক্কা দিল। বিষয়টা কিন্তু এরকম মনে হয় আমাদের কাছে। তো ওরকম মনে হচ্ছে এই গরম বাতাসটা শুধু তার মুখে এসে আঘাত করেছে। বাতাসটা অনেক গরম ছিল। উনি কোনো মতে এই সিঁড়িটা পার করে যখন মানে একটু সামনের দিকে এগিয়েছেন, তখন ওনার কাছে মনে হয় সব কিছু ঠিক।
উনি তাড়াতাড়ি বাসায় চলে যান হাঁপাতে হাঁপাতে। তার মা বাবা বলে যে কী হয়েছে? তখন তারিক ভাই সব কিছু বলতে চেষ্টা করছেন, কিন্তু উনি কিছুই বলতে পারছিলেন না, ওনার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। ওই রাতেই হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হয়। হুজুর বলেন যে ভয় পেয়েছে তো তাই কথা বলতে পারছে না, ঠিক হয়ে যাবে। তো হুজুর তো চলে যান। তারিক ভাই কিন্তু কথা বলেছেন, কিন্তু এমনভাবে কথা বলেছেন যে প্রচণ্ড শীতকালে ঠান্ডা লেগে গেলে মানুষের গলা যখন বসে যায় তখন কিন্তু এক ধরনের ফ্যাসফেসে কণ্ঠে মানুষ কথা বলে, গলা বসে গেলে যেরকমটা হয় আর কি। আবার দেখা যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডায় গলা বসে গেলে কথা বলতেও কিন্তু কষ্ট হয়। উনি সেভাবে কথা বলছেন। এভাবেই ওই ঘটনাটা খুলে বলেন যে কী হয়েছিল। সবাই চিন্তা করেছিলেন যে কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে, ভয় পেয়েছে তো, কিন্তু না, তার গলা ঠিক হচ্ছে না। তার পরিবার ডাক্তার দেখায়। ডাক্তার একটা রোগের কথা বলে, ল্যারিনজাইটিস। তার নাকি এই রোগ হয়েছে। এই রোগ হলে গলা থেকে আওয়াজ কম বের হয়। এটা সাধারণত অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে হয়ে থাকে। ডাক্তার ওষুধ দেয়, কিন্তু এই তারিক ভাইয়ের কোনো উন্নতি হয় না। এরপর ওনার পরিবার অনেক হুজুর কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কেউ এটা সমাধান দিতে পারেননি। তারিক ভাই কিন্তু এখনও সেই স্বাভাবিক যে কণ্ঠ, এই কণ্ঠ ফেরত পাননি। এখনও ওনার এই ফ্যাসফ্যাসে ভাবটা রয়ে গেছে। তবে হ্যাঁ, অনেকটা কেটে গিয়েছে এটা সত্য, কিন্তু আগের মতো ওই স্বাভাবিক গলা ওনার আর হয়নি। এখন এই অবস্থাতেই রয়েছেন। তিনি ফকিরহাট বাজারে একটা দোকান চালান আর কি। এটা ছিল তারিক ভাইয়ের ঘটনা। এই যে মানসা গ্রাম, এই মানসা গ্রামে জাহিদুল নামে একজন ভাই আছেন। উনি সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, আর সময় পেলে মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ ধরেন। তো একদিন ওনার বন্ধুবান্ধবরা সবাই বলছেন যে রে জাহিদুল, চল আমরা বিলে গিয়ে মাছ ধরি। তো জাহিদুল ভাই বলছেন যে ঠিক আছে চলো যাই। তখন ওনারা চিন্তা করছেন শোল মাছ ধরবেন। এই শোল মাছগুলো ধরার একটা পদ্ধতি রয়েছে। দেখা যাচ্ছে যে ছোট ছোট ব্যাঙ বড়শিতে গেঁথে তারপর শোল মাছগুলোকে ধরার চেষ্টা করা হয়। এই জাহিদুল ভাই গেছেন বিলে মাছ ধরতে। মাছ ধরতে তো রাত হয়ে গেছে। তো ওনার সাথে যারা গিয়েছেন সবাই ভালোই মাছ পাচ্ছিলেন আর কি। তো রাত তো হয়েছে, এদিকে আরও একটু মাছ পাওয়ার জন্য সবাই আরেকটু বেশি সময় নিতে থাকে। তো ওনাদের সাথে আরও যারা আসছিলেন তারা বেশ কয়েকজন চলেও গেছেন। জাহিদুল ভাইয়ের সাথে আরও একজন ছিলেন। তো একটা সময় তাদের কাছে মনে হলো এখন টানা বড়শি আছে আর কি, টানা বড়শি যেগুলা, তো এই বড়শি আমরা পাতি। তো টানা বড়শি কিন্তু রাতের বেলাতেই বাইতে হয়। রাত তখন আনুমানিক 3টা বেজে গেছে আর কি। তো ওনারা তখন বাড়ির দিকে আবার রওনা দিয়েছেন। তো 6 জন, তো 4 জনের বাসায় এক জায়গায়, ওনারা একটা জায়গায় তো চলেই গেছেন আগে আগেই। তো এরপর এই যে জাহিদুল ভাই আর আরেকজনের বাসা আবার একই জায়গায়। তো এই 2 জন আবার মোটামুটি ভালোই মাছ পেয়েছেন। ওরা আসতেছেন, আস্তে আস্তে এই যে সুরির কাছে যখন আসছেন তখন ওনারা দেখেন, 2 জনই দেখেন একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা হুট করে বলে ওঠে, হ্যাঁ রে জাহিদুর, মাছ তো ভালোই পেয়েছিস, আমাকে একটা দে না। তখন এই জাহিদুল ভাই বলে ওঠেন, মাছ দেবো মানে, এত কষ্ট করে ধরলাম আর তোমাকে দেবো মানে, ফালতু কথার জায়গা পাও না না। তো এই নিয়ে এই মহিলা আর জাহিদুল ভাইয়ের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এদিকে হয় কি, জাহিদুল ভাইয়ের সাথে যে আসছে সে আবার জাহিদুল ভাই যে কথা কাটাকাটি করতেছে, এই লোক তো বুঝতে পারছে ঘটনাটা কি হচ্ছে। সে যে বলবে রে জাহিদুল, এটা কিন্তু মানুষ না, এই সাহসও পাচ্ছে। এই যে দৌড়ে চলে যাবে, এই সাহসও পাচ্ছে না। সে জাহিদুল ভাইয়ের হাত শক্ত করে ধরে খালি টেনে সামনে নেওয়ার চেষ্টা করছে, আর বলছে এই থাম থাম, চল তো বাড়িতে যাই, আর মাছ চাইলে দিয়ে দে, তো এত ঝামেলা করিস না। কিন্তু জাহিদুল ভাই এই লোকটার কোনো কথা না শুনে ওই মহিলাকে সমানে গালমন্দ করেই যাচ্ছে, আর ওই মহিলাও তার সাথে তর্কাতর্কি করেই যাচ্ছে। তো এখানে একটা কথা, সেটা হচ্ছে যে একটা পর্যায়ে হয় কি, ওই মহিলাটা সরে চলে যায়। সরে চলে যাওয়ার পর যখন জাহিদুল ভাই আরেকটু সামনের দিকে এগিয়েছেন, হঠাৎ করে ওই মহিলা সামনে চলে আসে। তখন ওই মহিলাটা বলে, রে জাহিদুল, এটা কিন্তু সেই সুরি, জানিস তো, আমারে চিনতে পারছিস আমি কে? এতক্ষণ তো সাধারণ মহিলা মনে করে খুব কত কত কথা বললি আমারে, দে এখন মাছ দে। তখন জাহিদুল ভাই পেয়েছেন এমন ভয়, ওনার সাথে তো আরেকজন আছে, উনিও তো ভয় পেয়েছেন মারাত্মক। জাহিদুল ভাই তখন ওরে আল্লাহ রে বলে দিয়েছেন এক দৌড়।
আর ওনার সাথে যে আছে উনিও তো তার হাত চেপে ধরে রাখছেন, দুইজনই দৌড় লাগিয়েছেন। তো দৌড় দিয়ে যখন ওই এলাকা পার হয়েছেন ওনারা দুজনই, প্রথম যে বাড়িটা, ওই বাড়িটার উঠোনে গিয়ে ওনারা দুইজনই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওই বাড়ির লোকজন বের হয়ে আসছে, বলে কি হয়েছে? তখন বলে এই ঘটনা। তখন ওই বাড়ির লোকজন বলতেছে যে মাছ চেয়েছে, তুমি মাছ দাও নাই, তোমার ব্যাগে মনে হয় একটা মাছও নাই, খুলে দেখো। সত্যি জাহিদুল ভাই দেখেন যে একটা মাছও নাই। অনেক সময় শোনা যায় যে মাছের মাথা রয়েছে, কাটা পড়েছে, কিচ্ছু না, মানে মাছই নেই। কি আর করা, এত রাত পর্যন্ত মাছ ধরার জন্য যে কষ্ট করলে সবই বৃথা গেল। ওই বাড়ির কয়েকজন লোকজন মিলে এই জাহিদুল ভাই আর ওনার সঙ্গীকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। তো এটা তো গেল একটা ঘটনা। একবার হয় কি, এই 8 টাকা গ্রামের একটা ছেলে, তার নাম হচ্ছে তানজিম। এই তানজিমের বাবা চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলোর ব্যবসা করতো। বিভিন্ন মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এগুলো উনি বিক্রি করতেন। একবার এই তানজিমের বাবা হিন্দু সম্প্রদায়ের একটা যজ্ঞ অনুষ্ঠানে গিয়েছেন এগুলো বিক্রি করতে। তো দেখা গিয়েছে যে উনি বিক্রি করছেন, বেশ ভালোই বেচা কেনা হচ্ছে, কিছু মাল কম পড়ে গেছে। এই মালগুলো লাগবে, মানে আবশ্যিকভাবে লাগবে, তা না হলে উনি আরও বেচা কেনা করতে পারবেন না। তো এটা কিন্তু অল্প কিছুদিন আগের ঘটনা এখন যেটা বলছি। তো উনি ফোন করে তার ছেলেকে বলছেন যে এই বাবা এই মালগুলো দিয়ে যা। তখন ওনার ছেলে আবার বাইসাইকেল চালিয়ে বাসা থেকে এই মালগুলো নিয়ে ওনাকে দিয়ে আসছেন। তো তখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। এদিকে বেচাকেনা ভালোই হচ্ছে। তানজিম ভাইয়ের বাবা বলছেন যে বাবা তানজিম আমার সাথে কিছুক্ষণ দোকানদারি কর। কারণ বাবা একা পারছেন না, একটু কষ্ট হয়ে যাচ্ছে। বেচাকেনা ভালো হচ্ছে, বেচাকেনা ভালো হলে তো সবার জন্যই ভালো, ওনার পরিবারের জন্য ভালো। তখন তানজিম ভাই ওনার বাবার সাথে দোকানদারি করতে করতে রাত 9:30 বা 10টা এরকম একটা সময়ের আশেপাশে ঘড়ির কাঁটা চলে আসে আর কি। তখন তার বাবা বলেন যে বাবারে তুই এখন বাসায় চলে যা, আমি আরও বেচা কেনা তো করবো, আর এই অনুষ্ঠান শেষ হতে হতে রাত 3টা 3:30 বেজে যেতে পারে। আমি আর বাসায় যাব না, অত রাত্রেবেলা বাসায়ও আসবো না, আমি এখানেই থাকবো, সকালবেলা বাসায় যাব, তুই এখন বাসায় চলে যা। তখন তানজিম তার বাইসাইকেল নিয়ে বাসার দিকে রওনা দিয়েছেন। তো আস্তে আস্তে এই সুরির কাছে যখন আসছেন, সে দেখে কে যেন একটা দাঁড়ানো। তখন তানজিম কি করেছে, তার যে স্মার্টফোনটা রয়েছে, স্মার্টফোনের আলোটা সামনের দিকে যখন ধরেছেন কে এটা দেখার জন্য, তখন দেখে তাদেরই এলাকার একটা ছেলে দাঁড়ানো, তার নাম হচ্ছে আব্দুল কাদের। তানজিম বলে রে কাদের, এখানে দাঁড়ায় আছিস কেন, বাসায় যাবি, আয় আয় সাইকেলের পিছনে বস, আমি নিয়ে যাই। তখন নাকি এই আব্দুল কাদের বলে আমি তো বাসায়ই আছি, তুই আয় আমাদের বাসায়। তখন তানজিম বলে আরে বেটা মজা করিস না, রাত অনেক হয়েছে, তুই আসলে আয়, নাহলে কিন্তু আমি গেলাম। এই বলে তানজিম কিন্তু সাইকেল চালিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন। তো ওই জায়গাটা পার হয়ে যখন লোকালয়ে আসছেন, ওই এলাকায় একটা দোকান আছে, ওই দোকানটাকে সবাই হাসানের দোকান নামে চিনে থাকেন আর কি। তো ওখানে দেখছেন যে ওখানে বসে আছেন রোমান, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, রোমান, আব্দুল কাদের, মিরাজ, নাইম, এরা বসে আছেন। এরা বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছে। তখন তানজিম এসে বলে রে কাদের, তুই আমার আগে আসলি কি করে? তখন কাদের বলে আমি তোর আগে আসলাম মানে, আমি তো অনেক আগে থেকে দোকানে বসে আছি, সেই হিসাবে তোর আগে আসছি। তখন তানজিম আরে না, তোরে দেখলাম ওই সুরির ওখানে, কথাও বললাম। তখন তো এই যে রোমান ভাই সহ সবাই অবাক হয়ে বলতেছে আরে কি বলিস তুই, ও তো সন্ধ্যা থেকে এখানে, আমরা তো এখানেই আছি, আমরা এখানে বসে গল্প করছি, গেমস খেলছি। তখন ওই আব্দুল কাদেরও বলছে যে আমিও তো কোথাও জানি, আমি তো এখানে আছি। তখন তো সবাই বুঝতে পারছেন যে এই তানজিম কোনো খারাপ কিছুর খপ্পরে পড়েছিল। তবে আল্লাহর রহমতে তানজিম ভালোভাবেই ফিরে আসতে পেরেছে। তো কয়েক বছর আগের কথা, একদিন দুপুরবেলায় যে রোমান ভাই সহ আরও বেশ কয়েকজন মিলে চিন্তা করলেন যে এই গরমে ওনারা আম মাখিয়ে খাবেন। সেই কথা মতো ওনারা 13 থেকে 14 জন মিলে এই সুরিতে গিয়েছেন আম খেতে। ওখানে আম গাছ আছে, তো ওখানে তো একটা আম গাছ না, অনেকগুলো আম গাছ আছে। তখন কিন্তু কাঁচা আম আর কি ধরেছে এমন একটা সময়। এদিকে বাসা থেকে ওনারা গামলা, তারপর দা, কাঁচামরিচ, লবণ সব কিছু নিয়ে গিয়েছিলেন আর কি। তো ওনাদের সাথে হোসেন নামে একটা ছেলে ছিল। এই ছেলেটা ছিল গাছে ওঠায় খুবই পারদর্শী। এমন কোনো গাছ নাই যে গাছে ও তরতর করে উঠতে পারে না। যদি গ্রামের মধ্যে 2-4 জন লোকের কথা বলা হয় যারা গাছে ওঠায় খুবই পারদর্শী, তার মধ্যে হোসেন একজন। তো হোসেনকে সাথে নিয়ে গেছেন। তো একটা আম গাছ দেখিয়ে হোসেনকে বলা হলো এই আম গাছে ওঠ। তখন হোসেন আম গাছে উঠলো, 2 কি 3টা আম ছিঁড়ে নিচে ফেলেছে। এমন সময় ধপাস করে হোসেন গাছ থেকে নিচে পড়ে যায়।
নিচে পড়ে পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। তখন ওনারা তো সবাই মিলে ধরাধরি করে ফকিরহাট এই উপজেলা হসপিটাল যেটা, সেখানে নিয়ে যান। তাকে ব্যান্ডেজ করা হয়। হসপিটালে যে চিকিৎসাটা ছিল, প্রথমে তো এক্স রে করা হয়েছে, তারপর ব্যান্ডেজ করা হয়েছে। তো এই ব্যান্ডেজ করানোর পর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো বাসায় নিয়ে আসার পর এতক্ষণ কিন্তু কিছু জিজ্ঞেস করেন নাই। এরপর সবাই বলছে, আরে হোসেন তুই গাছ থেকে পড়লি কীভাবে? তখন হোসেন বলে যে সে যখন 2টা আম নিচে ফেলেছেন, তখন কে যেন তার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, এই বাটা এখনই চলে যায় এখান থেকে। তখন নাকি হোসেন চিন্তা করছেন এটা তার মনের ভুল, কিন্তু পরের বার নাকি আবারও কানের কাছে এসে বলছে, এই তোকে না চলে যেতে বললাম, গেলি না? তখন নাকি হোসেন ঘাটটা ঘুরিয়ে নিচে এই যে রোমান ভাই সহ যারা আছেন তাদেরকে কিছু বলবেন, এমন সময় তার বুকের উপর মনে হলো কে সজোরে যেন লাথি দিল, আর তখনই সে নিচে পড়ে যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে হোসেনের হাত পা তো ঠিক হয়ে যায় মাসখানেকের মধ্যে। কিন্তু এরপরে এই যে রোমান ভাই সহ ওনার বন্ধুবান্ধবরা কেউই কিন্তু আর কখনো আম খাওয়ার জন্য ওই সুরির আম গাছের দিকে চোখ তুলেও তাকান নাই। রোমান ভাই বলেন যে এটাই ওনাদের প্রথম যাওয়া ছিল, আর এটাই ওনাদের শেষ যাওয়া। ওনারা বন্ধুবান্ধবরা কেউই আর ওই সুরিতে যান না। আর এই সুরির এখানে ভয় পায় নাই, ওনাদের গ্রামে এমন লোক কমই আছে, কি ছোট বড় কি বৃদ্ধ, প্রায় লোকই ভয় পেয়েছেন। ঘটনাটির একজন প্রত্যক্ষ সাক্ষী ওনার আপন ছোট চাচা, যার নাম হচ্ছে সাদ্দাম। এই সাদ্দাম চাচার কাছ থেকেই মূলত এই ঘটনাটি উনি পেয়েছেন। ঘটনাটির সময়কাল 2004 কি 5 সাল। ওই সময় এই সাদ্দাম চাচা ওনার খালাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওনার খালাবাড়ি হচ্ছে ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোন একটি গ্রামে। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, এই কারণে আমরা বলছি না। ওনার খালাতো ভাই বোন মোট 5 জন, 3 জন ভাই 2 জন বোন। এই 3 জন ভাইয়ের মধ্যে সবার ছোট যিনি, তার নাম হচ্ছে নিজামুদ্দিন। এই নিজামুদ্দিন চাচার বয়সও কিন্তু ওই সময়ে এই সাদ্দাম চাচার যেরকম বয়স ছিল, ওই সময় সাদ্দাম চাচার বয়স ছিল 16 কি 17 বছর, আর নিজামুদ্দিন চাচার বয়স সাদ্দাম চাচা থেকে কয়েক বছর কম ছিল আর কি, 15 বছর এরকম একটা বয়স ছিল তার। উনি তো অর্থাৎ সাদ্দাম চাচা তো বেড়াতে গিয়েছেন তার খালাবাড়িতে, আশেপাশে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এই যে নিজামুদ্দিন চাচা, উনি কিন্তু কিশোর বয়সী ছেলেপেলেদের যেই ধরনের চঞ্চলতা থাকে এটা ওনার মধ্যে ছিল, তবে এমন দুষ্টু উনি ছিলেন না যে অন্যের গাছ থেকে আম চুরি করে খাওয়া, কাঁঠাল চুরি করে খাওয়া, কলা চুরি করে খাওয়া, এটা সেটা করা, এটা কিন্তু তার বদ অভ্যাস ছিল না। তবে হ্যাঁ, উনি একটু দুষ্টু প্রকৃতির ছিলেন, তবে এই দুষ্টুমি অন্যের ক্ষতি করে এমনটা না। কিন্তু যখন সাদ্দাম চাচা গিয়েছেন ওখানে, তো 2 জন মিলে বেশ ঘোরাঘুরি করছেন। সময়টা কিন্তু শীতকাল। ওই সময়ে শীতকালে যেটা হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে সকালবেলা দারুণ একটা আবহাওয়া থাকে। যখন ভোরবেলা কৃষকরা গরু নিয়ে তাদের মাঠে যান, ওই সময় দেখা যায় বিভিন্ন জায়গায় অনেকেই আগুন জ্বালিয়ে তারা শরীরটাকে উষ্ণ করার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালাচ্ছেন, অনেক কুয়াশা পড়ে। তারপরে দেখা যাচ্ছে যে শীতের সময় খেজুর গাছ থেকে গাছিরা খেজুরের রস পেরে আনছে। এটা কিন্তু গ্রামের দারুণ একটা দৃশ্য শীতকালে। এটা কিন্তু এই সাদ্দাম চাচা খুব এনজয় করতেন। উনি তো ঢাকাতেই থাকতেন, বেড়াতে গিয়েছিলেন ওই সময় ওখানে আর কি। তো মোটামুটি ভালোই ওনারা 2 জন মিলে মজা করছেন। একদিন হয় কি, ওই এলাকার একটা হাটে গিয়েছেন। ওই হাটটা ওনাদের বাসা থেকে পায়ে হেঁটে 15-20 মিনিটের পথ। যেতে হলে একটা রাস্তা দিয়ে যেতে হয়, বেশ কিছুটা পথ, 5-7 মিনিট হাঁটতে হয় আর কি ওই পথে। তো রাস্তার দুধারে যে জঙ্গল, বিষয়টা এরকম না, রাস্তার দুধারে গাছপালা রয়েছে, আর ঝোপ বলতে যেটা বোঝায় আর কি ওই রকম রয়েছে, কিন্তু ঘন জঙ্গল, অনেক গাছপালা, বিষয়টা এরকম না। ওই পথ দিয়ে তো গিয়েছেন। হাটে যাওয়ার পর হাটে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ওঠে, ওনারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তারপর দেখা যাচ্ছে যে বিশেষ করে খাবার দাবার যেখানে ওঠে আর কি, ওখানে গিয়েছেন, বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়েছেনও। এরপর যখন সন্ধ্যা লাগবে ভাব, মাগরিবের আজান দেবে ভাব, তখন
দুজন মিলে আবার বাড়ির পথে ফেরা শুরু করেছেন। ইতোমধ্যেই মাগরিবের আজান দিয়েও দিয়েছে। তখন আস্তে আস্তে চতুর্দিকে অন্ধকার নামতে শুরু করেছে। ওনারা হাঁটতে হাঁটতে ওই রাস্তার অংশটাতে যখন এসেছেন, যেই রাস্তার অংশটুকুর কথা আমরা মাত্রই বললাম, তখনও কিন্তু ঘুটঘুটে অন্ধকার বা চোখে দেখাই যায় না একদমই, এরকম অন্ধকার ছিল না, হালকা আলো ছিল। হঠাৎ করে এই নিজামুদ্দিন চাচা বলে উঠলেন যে, এই সাদ্দাম, আমার পায়ের নিচে কি যেন পড়ছে, কেমন যেন নরম নরম লাগে, দেখি তো, আয় তো এদিকে। উনি পা সরিয়েছেন, সাদ্দাম চাচাও এগিয়ে এলেন। তখন দুজনই দেখতে পেলেন একটা ছোট্ট সাপের বাচ্চা, তার মাথাটা একদম থেতলে গেছে এই নিজামুদ্দিন চাচার পায়ের নিচে পড়ে আর কি। সাপটা ওখানেই মারা গেছে। তো সাপের মৃত্যুতে আসলে আমরা তো ওই রকম আফসোস করি না, তবে নিজামুদ্দিন চাচা বললেন যে, আরে কি একটা কাজ করলাম, ছোট্ট একটা সাপের বাচ্চা তো আমার পায়ের নিচে পড়ে মারা গেল, আমি তো খেয়ালও করি নাই, কি একটা ঘটনা ঘটে গেল, মানে ওনার আফসোস লাগতেছে আর কি। তখন এই সাদ্দাম চাচা বলতেছেন, এখন যা হবার তো হয়ে গেছে, সাপই তো মারা গেছে, কি আর করা, চলো চলো তাড়াতাড়ি আমরা যাই, রাত হয়ে যাচ্ছে। ওনারা তখন ওখান থেকে বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার ঘন্টাখানেক সব কিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই যে নিজামুদ্দিন চাচা, উনি চিৎকার করতে থাকেন, ওনার পেট ব্যথা করছে। তো বাড়ির লোকজন তার কাছে যায়, গিয়ে দেখে একটা অদ্ভুত দৃশ্য, আস্তে আস্তে ওনার পেটটা ফুলে যাচ্ছে। আমরা যদি বেলুনের মধ্যে হাওয়া ভরতে থাকি, পাম্প করতে থাকি, তখন আমরা দেখতে পাই চুপসে যাওয়া বেলুনটা আস্তে 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 ফুলতে থাকে। মনে হচ্ছে ওনার পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এরপরই উনি বমি করতে থাকেন। বাড়ির সবাই প্রথম দিকে চিন্তা করেছে যে যেহেতু এই দুইজন হাটে গিয়েছে, বিভিন্ন ধরনের জিনিস খেয়েছে, এই কারণে হয়তো বা পেটে কোনো সমস্যা হয়েছে। কথা হচ্ছে, সমস্যা যদি হয় তাহলে তো দুজনেরই হওয়ার কথা, শুধু এই নিজামুদ্দিন চাচার সাথে কেন হবে? এটাও হয়তো বা হতে পারে যে আর একজনের হয় নাই, ইনার হয়েছে। কিন্তু হিসাব অনুযায়ী হওয়ার কথা ছিল সাদ্দাম চাচার, যেহেতু উনি ঢাকাতে থাকতেন, উনি তো এই ধরনের গ্রামীণ খাবার খেয়ে ওইভাবে অভ্যস্ত নন, সেই হিসাবে ওনার হওয়ার কথা। কিন্তু নিজামুদ্দিন চাচা, উনি তো সবসময় হাটের এই খাবারগুলো খান, তার তো কোনো কিছু আগেও হয়নি, হঠাৎ করে কেন এমনটা হলো? এদিকে ক্রমাগত উনি বমি করছেন। বমি করতে করতে এমন একটা অবস্থা হয় যে ওনার রক্ত বমি হওয়ার মতো অবস্থা হয়ে যায়, ওনার পেটে আর কিছুই নাই। এখন এমনভাবে বমি করার চেষ্টা করছেন, মনে হচ্ছে পেটের ভেতরের অর্গানগুলোও হয়তো বা গলা দিয়ে বের হয়ে আসবে, এমন একটা অবস্থা। আর পেট কিন্তু আস্তে আস্তে ফুলছে। কেউ যদি ওনার পেটে টাচ করতো, উনি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠতেন যে, খবরদার আমার পেটে হাত দিও না। হাত দিলেই মনে হচ্ছে ব্যথা বেড়ে যায়, পেট ফেটে যাবে, এমন একটা অবস্থা। এদিকে ওনার পেট এরকম ফুলে ওঠা দেখে বাড়ির সবাই তো ভয় পেয়ে যান যে আসলে হলোটা কি। আর দেখা যেত যে ওই সময় সন্ধ্যার পরে মানুষজন তো সবাই বাসার মধ্যে চলে আসতো, ঢুকে যেত সবাই। রাতের বেলা তো ওই এলাকায় যে হসপিটালে নিয়ে যাওয়া হবে এরকম ঘটনা কম ঘটতো। যেহেতু পেটে এরকম একটা সমস্যা হয়েছে, বাড়ির সবাই চিন্তা করেছেন হয়তো বা সকাল হতে হতে ঠিক হয়ে যাবে। সারা রাত কিন্তু এরকম সমস্যা চলেছে। সকালের দিকে উনি একটু ঘুমিয়েছেন। যখন সকাল হয়ে গেছে তখন উনি আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এবার রক্ত বমি হওয়া শুরু হয়েছে। ওই সময় ঘটে একটা ঘটনা। ওই এলাকার একজন কবিরাজ ছিলেন, খুব মান্যগণ্য একজন কবিরাজ। মান্যগণ্য এই কারণে বলছি, উনি কখনো কারো ক্ষতি করেছেন বিষয়টা এরকম হয়নি, বরঞ্চ উনি সবার উপকার করার চেষ্টা করেছেন। ওই এলাকায় যত জিনপরি থাকতো, দেখা যেত যে ওই জিনপরিরা কোনো কিছু হলে এই কবিরাজের কাছে এসে নালিশ করত। জিনপরিরা ওনাকে সম্মান করত। বিষয়টা এরকম না যে ওই কবিরাজ এমন কোনো সাধনা করেছেন, জিনপরিদেরকে বশীভূত করে রেখেছেন, বিষয়টা এরকম না। তার বিভিন্ন কারণেই জিনপরিরাও তাকে সম্মান করত। দেখা যেত কোনো মানুষ এমন কোনো কাজ করছে, কোনো জিনের অসুবিধা হয়েছে, সাথে সাথে জিনেরা এসে তাকে বলতো। তখন উনি আবার ওখানে গিয়ে সবাইকে সতর্ক করে দিতেন, মানুষ আবার সেটা মানত। ওই এলাকায় এই জিন এবং মানুষের একটা সহাবস্থান এভাবেই ছিল।
জিনরা সহজে মানুষের কোনো ক্ষতি করতো না। যদি কোনো মানুষ এমন কোনো কাজ করেই ফেলতো যার কারণে জিনেদের অসুবিধা হচ্ছে, তাহলে জিনেরা এই কবিরাজকে জানাতো। কবিরাজের নামটা অবশ্য সাদ্দাম চাচা মনে রাখতে পারেননি। তো যাই হোক, ওই কবিরাজ আসে। কবিরাজ আসার পর এই যে নিজামুদ্দিন চাচার যিনি বাবা, তাকে বলছেন, তার সাথে অবশ্য আগে থেকে পরিচয়, দুজনের সাথে সম্পর্ক ভালো। তো সকালবেলা হঠাৎ করে ওই কবিরাজকে দেখার পর নিজামুদ্দিন চাচার বাবা বলছেন যে, কি কবিরাজ, এত সকাল সকাল চলে এলে যে? তখন ওই কবিরাজ বলছে, হ্যাঁ ভাই, আসছি তো একটা কারণেই। আপনার ছেলের কি অবস্থা? তখন ওই দাদা, মানে নিজামুদ্দিন চাচার বাবা, আমরা দাদা বলে সম্বোধন করবো, ওই দাদা বলছেন, আমার ছেলে অসুস্থ, তুমি কিভাবে খবর পেলে? তখন উনি বলছেন, জানি ভাই, সবই জানি, আমি এই জন্যই আসছি। তোমার ছেলে গতকালকে রাস্তার ভিতরে সন্ধ্যার সময় একটা সাপের বাচ্চা মেরে ফেলেছে, হাঁটতে গিয়ে পায়ের নিচে পড়ে গেছে, মারা গেছে। তখন ওই দাদা বলছেন, যারে ভাই, এটা কি কোনো একটা বলার বিষয় হলো? এই সময় সাপের বাচ্চা পায়ের নিচে পড়ে তো মারা যেতেই পারে। আমরা অনেক সময় তো পথ দিয়ে যাই, দেখা যাচ্ছে ঠেলা গাড়ির নিচে হাঁস মুরগির বাচ্চা পড়ে গেছে, ব্যাঙ পড়ে গেছে, পিঁপড়া পড়ে গেছে, কত কিছুই তো পড়ে যায়। সব কিছু তো আসলে ওভাবে দেখে চলা সম্ভবও হয় না। ওরা ছোট মানুষ, সন্ধ্যার সময় ওদিক দিয়ে হাঁটতে গিয়ে হয়তো বা পায়ের নিচে পড়ে গেছে, মারা গেছে একটা সাপের বাচ্চা, সাপই তো মারা গেছে, তো সমস্যাটা কি হয়েছে? তখন কবিরাজ বলে যে, সাধারণ সাপ হলে তো সমস্যা ছিল না রে ভাই, ওই সাপটা তো সাধারণ কোনো সাপের বাচ্চা ছিল না, ওটা ছিল একটা জিনের বাচ্চা। যখনই শুনেছেন জিনের বাচ্চা, সাথে সাথে তো দাদার মুখ চোখ একদম ফ্যাকাশে হয়ে গেছে, যে বলো কি কবিরাজ, জিনের বাচ্চা মারা গেছে? তাই তো বলি যে এই সমস্যা কেন হয়েছে। তখন ওই কবিরাজ বলতেছে, আমি সেটাই বলার জন্য আসছি, কারণ যেই জিনটা মারা গেছে তার বাবা কিন্তু খুবই শক্তিশালী, তবে খুবই পরহেজগার। সে একদম নীরবে নিভৃতে থাকে, মানুষের সে কখনো ক্ষতিও করে না, আবার মানুষের উপকারও করে না, মানুষের সংস্পর্শেও সে থাকে না। এই জিনটা আমার কাছে এসে নালিশ করে গেছে, গত রাত্রেই এসে নালিশ করে গেছে, এবং এমন একটা হুমকি দিয়ে গেছে, আমি খুবই ভয় পেয়েছি। আরও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। তা হচ্ছে, এই যে জিনের যে সন্তান, এই সন্তানটা ওই সময় সাপের বেশে রাস্তা পার হচ্ছিল, ছোট্ট একটা সাপের বেশে, মানে বাচ্চা সাপের বেশে রাস্তা পার হচ্ছিল, ওই সময় তোমার ছেলের পায়ের নিচে পড়ে গেছে। দূরে অবশ্য এই জিনটা ছিল, এই জিনের নাম হচ্ছে তাইয়েব জিন, তাইয়েব হচ্ছে তার নাম। তো তাইয়েব জিন এই জিনিসটা দূর থেকেই দেখে ফেলে, সে ওখানে চলে আসে। চলে আসার পর তখন যা হবার হয়ে গেছে। সে ওই সময় কোনো কিছু করেনি, কেননা সে আগে বোঝার চেষ্টা করেছিল এটা কি সে ইচ্ছাকৃতভাবে করেছে নাকি অনিচ্ছাকৃতভাবে করেছে। সে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছে, তোমার ছেলে সম্পর্কে কয়েকটা নেতিবাচক কথা সে শুনেছে। তা হচ্ছে, তোমার ছেলে খুবই চঞ্চল, দুষ্টু। এই জন্য সে আরও বেশি ক্ষিপ্ত হয়েছে। প্রথমত তার সন্তান হারানোর একটা বেদনা তার মনের মধ্যে এসেছে, তার মধ্যে কিন্তু এই বোধ এখন আর কাজ করবে না। সে আমাকে বলে গেছে যে আমি যেন এর মধ্যে না আসি। সে যেভাবে প্রতিশোধ নেওয়ার দরকার সে সেভাবেই প্রতিশোধ নেবে। সে তার সন্তান হারিয়েছে, সে এখন কেসাস করবে, অর্থাৎ খুনের বদলে খুন করবে। এই জন্যই তোমার ছেলেটাকে ও ধরেছে, আসর করেছে। ও কিন্তু সাধারণত কাউকে আসর করে না, তবে এই ধরনের জিনেরা যদি কারো উপর একবার আসর করে বসে, তাকে বাঁচানো কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যায়। এখন আমি জানি না কি করতে পারবো, আমি তোমাকে বিষয়টা জানিয়ে গেলাম। তো এই কথা আবার দাদি একটু দূর থেকে শুনেছে। শোনার সাথে সাথে উনি তো চিৎকার দিয়ে এগিয়ে এসে উঠোনে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন এবং বলছেন যে যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান, কারণ আমার ছেলে তো বুঝে করে নাই। ওই দিকে আবার নিজামুদ্দিন চাচাও চিৎকার চেঁচামেচি শুরু করছে, প্রচণ্ড পেটে ব্যথা। কবিরাজ তখন ওদিকে এগিয়ে যখন ওই পেটের অবস্থা দেখছেন, তখন কবিরাজও ভয় পেয়েছেন যে সর্বনাশ, আর একটু যদি খালি পেটটা ফুলে ওঠে, পেট তো ব্লাস্ট করবে। এই অবস্থা দেখে কবিরাজও ভয় পেয়ে যান। তখন কবিরাজ বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, আমি একটু আরও তথ্য সংগ্রহ করি, দেখি আমি কোনো উপায় বের করতে পারি কি না।
কবিরাজ সন্ধ্যার পর উনি কিছু একটা করবেন বলে জানিয়ে যান। এদিকে সারাদিন কিন্তু এই নিজামুদ্দিন চাচা কিছুই খেতে পারেননি, সমানে বমি করছেন। উনি কিছুই খেতে পারেননি আগের রাতেও, তারপরেও কিন্তু উনি সমানে বমি করেই যাচ্ছেন। এমন একটা ভয়ঙ্কর অবস্থা। এদিকে বমির সাথে রক্তও বের হওয়া শুরু হয়ে গেছে। ওনার শরীরটা কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গেছে। বমি করলে কতক্ষণ আর মানুষ স্থির থাকতে পারে, শক্ত থাকতে পারে? নিজামুদ্দিন চাচার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। অর্থাৎ আস্তে আস্তে ওনার শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওনার পেটে ভয়ঙ্কর রকমের ব্যথা অনুভূত হচ্ছে, প্রতি ঘন্টায় মনে হচ্ছে ব্যথা বাড়ছে। এদিকে সন্ধ্যার পরই ওই কবিরাজ বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর এদিকে তো আত্মীয় স্বজনদের মধ্যে খবর হয়ে গেছে যে এই নিজামুদ্দিন চাচাকে জিনে ধরেছে, সন্ধ্যার পর কবিরাজ আসবেন। আশেপাশের যেই ঘরবাড়িগুলো ছিল সেখান থেকে প্রতিবেশীরাও ওই উঠানের উপর চলে আসে দেখার জন্য যে ঘটনাটা কিভাবে হচ্ছে বা কোন দিকে ঘটনাটা মোড় নেয় আর কি। তো ওই কবিরাজ আসেন, আসার পর উনি কী করেছেন, একটা বৃত্ত এঁকেছেন, ওর মধ্যে এই নিজামুদ্দিন চাচাকে শুইয়ে দিয়েছেন এক ধরনের বিশেষ পাতায়। পাতাটা যে কিসের পাতা এটা অবশ্য সাদ্দাম চাচা মনে করতে পারেননি। তো বেশ কয়েকটা পাতার উপরে ওনাকে শুইয়ে দেওয়া হয়। বৃত্তটা বেশ বড়ই ছিল। আর কবিরাজ বলে দেন যে এই বৃত্তের 4 হাতের মধ্যে কোনো মানুষ যেন না আসে। মানুষজন যদি এখানে আসে তাহলে অবশ্যই 4 হাত দূরে, মানে বৃত্ত থেকেও 4 হাত দূরে দূরে দাঁড়াতে হবে। তো মানুষজন সেভাবেই দাঁড়ায়। এরপর ওই কবিরাজ উনি ওনার রুকিয়া শুরু করেছেন। বেশ কিছুক্ষণ রুকিয়া করার পর হঠাৎ করে দেখা গেল যে এই নিজামুদ্দিন চাচা লাফ দিয়ে উঠে বসেছেন। অনেক সময় দেখা যায় কেউ যদি ঘুমের ভান ধরে পড়ে থাকে, সে যেভাবে লাফ দিয়ে উঠে পড়ে ওই রকম। তো মনে হলো উনি ঘুমের ভান ধরে পড়েছিলেন, খুবই দুর্বল হয়েছিল আর কি। ওই সময় একদম নড়াচড়াই করতে পারছিলেন না, কিন্তু ওইভাবে লাফ দিয়ে উঠে বসেন। উঠে বসে কবিরাজের দিকে চোখে চোখ রেখেছেন কিছুক্ষণ, 15-20 সেকেন্ড মেরুদণ্ড সোজা করে বসেছেন উনি। এরপর একটা সালাম দেন। সালাম দেওয়ার পর কবিরাজ বলছেন যে তাইয়েব জিন, তুমি তো খুব ভালো, তুমি পরহেজগার নামাজি মানুষ, আল্লাহর উপর ভরসা রাখো, তুমি এই ছেলেটাকে আর কষ্ট দিও না। তখন ওই তাইয়েব জিন বলে ওঠে যে কবিরাজ, আমি কিন্তু তোমার কাছে নালিশ জানিয়ে গিয়েছিলাম, তোমার কিন্তু এর ভিতরে আসা উচিত হয় নাই। আমি আমার সন্তান হারিয়েছি, আমার মনের মধ্যে কি ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে তা আমি বুঝতে পারছি। তোমার তো সন্তান যায় নাই, তাই তুমি তো এই কষ্টটা বুঝবা না, তাই তুমি অনেক নীতিকথা আমাকে শোনাচ্ছ। যদি তোমার সন্তান যাইতো তাহলে কি এ ধরনের নীতিকথা তোমার মাথায় ঢুকতো? আর আমরা তো ভিন্ন জাতি, তোমাদের মানুষরাই তো এটা মানতা না, এখন আমাকে এই কথা শোনাচ্ছ? আমি এই ছেলেকে আসর করে ফেলেছি, এর বাঁচার আর কোনো উপায় নেই। সন্তান হারানোর বেদনা কেমন হয় তা আমি এই ছেলের বাবাকে দিতে চাই, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না। এ কথা বলার পর কবিরাজ খুব বিনয়ের সুরে বলে যে দেখো, তুমি তো একজন নেককার জিন, তুমি ধৈর্য বা সবর কি জিনিস এটা তো জানো, যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, সন্তান সন্ততির ক্ষতি, এগুলো দিয়ে পরীক্ষা করবেন। আর যারা ধৈর্য ধারণ করবেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। তুমি কি কোরআনের সেই আয়াতটা পড়োনি? নিশ্চয়ই পড়েছ। সুতরাং তুমি কেন ভাগ্যকে মেনে নিচ্ছ না? যা হয়েছে অসাবধানতা বশত হয়েছে, ওরা তো খেয়াল করেনি, এমনটা না যে ইচ্ছা করে পাড়া দিয়েছে। তখন নাকি ওই জিনটা বলছে যে না, ও দুষ্টু, আমি খোঁজ খবর নিয়েছি, অনেকেই বলেছে ও দুষ্টু, ও চঞ্চল, ও যদি ধীরস্থিরভাবে হাঁটতো তাহলে তো আমার বাচ্চাটা ওর পায়ের নিচে পড়তো না। আরও কিছু কথোপকথন হয়। একটা পর্যায়ে এসে তাইয়েব জিন রাজি হয় যে ঠিক আছে, সে এটাকে ছেড়ে যাবে। তবে তাইয়েব জিন বলে দেয় যে তারা যদি একবার কাউকে আসর করে বসে তাহলে কোনো কিছু না নিয়ে তারা যেতে পারে না। তাহলে কি নিতে হবে? তখন তাইয়েব জিন শর্ত দেয় যে আমি যেটা চাইবো বিনা বাক্য ব্যয় সেটা মেনে নিতে হবে। এখানে কোনো ধরনের মূলামূলি চলবে না, এটা দিতে পারবো না, সামর্থ্য নাই, এটা সেটা কোনো কথা হবে না। রাজি? এটা তো একটা কঠিন শর্ত। তারপরও কবিরাজ তাকান হচ্ছে এই নিজামুদ্দিন চাচার বাবার দিকে। তার বাবা সম্মতি দেন মাথা নাড়িয়ে। তখন তাইয়েব জিন বলতে থাকে, দুটো কালো খাসি দিবা,
15 কেজি সাদা মিষ্টি দিবা। আর এই মিষ্টিগুলো এমন হতে হবে সাদা, ধবধবে সাদা। রসগোল্লার মধ্যে যেরকম একটা হলদেটে ভাব থাকে এরকম হলে হবে না, আলাদা অর্ডার দিয়ে এটা তৈরি করতে হবে। আর যেখানে আমার সন্তান মারা গেছে ওখান থেকে কিছুটা দূরে একটা বটগাছ রয়েছে, আগামীকাল সন্ধ্যায় ওখানে এটা দিয়ে আসতে হবে। আর দিতে যাবে এই ছেলের বাবা। খাসি দুটো ওখানে বেঁধে রেখে আসবে আর মিষ্টিগুলো ওখানে রেখে চলে আসবে। আর এটা তো গেল এই কথা, আরও শর্ত রয়েছে। সেটা হচ্ছে এই নিজামুদ্দিন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও ছাড়তে পারবে না। যদি কখনো কোনো নামাজ মিস হয়ে যায় কাজা পড়তে হবে। আর কোনো প্রাণীকে সে আঘাত করতে পারবে না। এই শর্তগুলোর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু নিজামুদ্দিনের উপর আবার আমার আসর পড়বে। মেনে নেওয়া হলো এটাও। এরপর নাকি সালাম দিয়ে এই নিজামুদ্দিন চাচার শরীর থেকে জিনটা চলে যায়। তো এরপর দেখা গেল যে নিজামুদ্দিন চাচার পেটটা আস্তে আস্তে মনে হচ্ছে যে একটু কমতে শুরু করেছে। আর জিনটা যখন কথা বলছিল তার গলাটা এত মোটা ছিল আর এত জোরে জোরে কথা বলছিল এই নিজামুদ্দিন চাচার ভেতর থেকেই, যে অনেক দূরের যে কোনো ব্যক্তিও স্পষ্টভাবে শুনতে পাবে যে কি বলছে। মনে হচ্ছে বজ্রের ধ্বনি হচ্ছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, পরদিন সকালবেলাই ওই কবিরাজকে সাথে নিয়েই এই নিজামুদ্দিন চাচার বাবা উনি বাজারে যান। ভালো একটা মিষ্টির দোকানে গিয়ে বলেন যে 15 কেজি সাদা মিষ্টি। এই সাদা এমন হবে যে ধবধবে সাদা হতে হবে, কোনো ধরনের হলদেটে ভাব আসা যাবে না। তো সেভাবেই 15 কেজি মিষ্টি অর্ডার দিয়ে আলাদাভাবে তৈরি করানো হয়। এদিকে 2টো খাসিও কিনে ফেলা হয় ইতোমধ্যে। এরপর সন্ধ্যার পর নিজামুদ্দিন চাচার বাবা নিজে গিয়ে ওই বটগাছের ওখানে মিষ্টিগুলো রেখে আসেন এবং ওই খাসি দুটো বেঁধে রেখে আসেন। আর বেঁধে রেখে উনি চলে আসছেন পেছন দিকে। এমনিতে উনি তাকান নাই, জানেন যে এই ধরনের ক্ষেত্রগুলোতে পেছন দিকে তাকাতে হয় না। পরবর্তীতে কিন্তু ওই মিষ্টি বা ওই খাসি আর কেউই দেখে নাই, কে নিল কি হলো কেউ দেখে নাই। 2 দিনের মধ্যে নিজামুদ্দিন চাচা একদম স্বাভাবিক হয়ে যান। আলহামদুলিল্লাহ, নিজামুদ্দিন চাচা কিন্তু এখন ভালো আছেন। আর উনি একজন প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ উনি রেগুলার তো পড়েনি, আর কোনো প্রাণীকেই উনি আঘাত করেন না, কারণে হোক বিনা কারণে হোক উনি কখনো এটা করেন না। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আশিক। উনি একজন মেডিকেল স্টুডেন্ট। উনি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের 2nd ইয়ারে অধ্যয়নরত রয়েছেন। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। ঘটনাটি তো ওনার নানার সাথে ঘটেছিল। ওনার নানার নাম হামিদ গাজী। সময়টা মহান মুক্তিযুদ্ধের ঠিক পরপরই বলতে হবে, এক্স্যাক্ট সালটা অবশ্য উনি বলতে পারেননি, তবে এমনই হবে আর কি সময়টা। ওই সময় এই হামিদ নানা গরুর গাড়ি চালাতেন। বিভিন্ন জায়গায় মাল আনা নেওয়ার কাজে কিন্তু গরুর গাড়ি ছিল একমাত্র ভরসা। এছাড়া মহিষের গাড়ি, ক্ষেত্র বিশেষে ঘোড়ার গাড়িও চলতো, তবে গরুর গাড়িটাই বেশি ছিল গ্রামাঞ্চলে। আর অনেক জায়গায় মেঠো পথ রয়েছে, সেখানে তো ওই সময় যেই ধরনের যান্ত্রিক যানবাহনগুলো ছিল, স্পেশালি ট্রাক, এগুলো তো ভাবে ঢুকতেও না, যার কারণে গরুর গাড়িতেই এক বাজার থেকে অন্য বাজারে মালামাল আনা নেওয়া করতে হতো। তো হামিদ নানা এই কাজটি করতেন। হামিদ নানার একজন সহযোগী ছিল, তার নাম হচ্ছে মান্দার। ওই গ্রামে 2 জন মান্দার রয়েছে, একজনের নাম শুধু মান্দার আর একজনের নাম হচ্ছে দত্ত মান্দার। তো যেদিন ওনারা কাজ নিয়েছেন, অর্থাৎ যেদিন মালামাল নিয়ে যাবেন তার আগের দিন আলোচনা হয়েছে এই মান্দারের সাথে হামিদ নানার, যে কখন যাবেন কি আশয় বিষয়। এই মান্দারের বাড়িটা কিন্তু হামিদ নানার বাড়ির একদম কাছাকাছি ছিল। মান্দারি বাড়ি থেকে যদি ডাক দেওয়া হয়, এই ডাক কিন্তু হামিদ নানা শুনতে পান। অনেক সময় জোরে জোরে ডাকাডাকি করেও কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতেন। তো আগের দিন কথা হয়েছে যে ওনারা একটা জায়গায় যাবেন, ভোরবেলা এসে ওই মান্দার হামিদ নানাকে ডাক দিয়েছেন, মানে সেই অনুযায়ী আর কি। এখন হয়েছে কি, এই ডাকটা কিন্তু আবার নানি শোনেন নাই। ওই ডাকে কিন্তু নানার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর তখন নানা তড়িঘড়ি করে উঠে পড়েছেন,
ওঠার পর আবার বলছেন যে কে, মান্দার নাকি? তখন বাইরে থেকে বলছেন হ্যাঁ আমি। তাড়াতাড়ি ওঠ বেটা, দেরি হয়ে যাচ্ছে, কখন যাব মালামাল নিয়ে, আবার ফিরবো, রাত হয়ে যাবো তো তখন ফিরতে ফিরতে। তখন হামিদ নানা বলছেন ঠিক আছে আমি রেডি হচ্ছি, বা উনি প্রস্তুতি নেবেন এমনটা বলেন আর কি। তখন আবার নানিকে ডাক দিয়ে উঠিয়েছেন নানা, যেই ওঠো, তাড়াতাড়ি আমাকে কিছু খাবার দাও, বাইরে যাব, দেরি হয়ে যাচ্ছে। তখন নানি গভীর ঘুমে আচ্ছন্ন, উনি নানার ডাক শুনে চোখ কচলাতে কচলাতে বলছেন রাত কয়টা বাজে? সকাল হয়েছে নাকি? ফজর আজানই তো হয় নাই, এখন তুমি কোথায় যাও? তখন নানা বলতেছে আরে ধুর, ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে যাচ্ছে, এই যে মান্দার আমাকে ডাকতেছে। তখন নানি বলতেছেন যে আমার ঘুম কিন্তু পাতলা, ফজর আজান কিন্তু আমার কানে আসে দূরের মসজিদের ওই মুয়াজ্জিনের খালি গলায়। তখন তার মসজিদের মাইক ছিল না আর কি, ওই খালি গলাতে আজান দিলেও কিন্তু নানির ঘুম ভেঙে যেত। নানি এটাই বলছেন আর কি, যে সে খালি গলার আজানে আমার ঘুম ভেঙে যায়, আর মান্দার ডাকলো আমার ঘুম ভাঙল না, এটা কি কিছু হইল? তখন নানা বলতেছে আরে এত কথা বলার সময় আছে এখন, ঘুম তো নাই ভাঙতে পারে, তোমার ঘুম যদি একটু গভীরে থাকে তাহলে তো আর ঘুমটা ভাঙবে না, এখন কথাবার্তা বেশি না বলে তাড়াতাড়ি কিছু খাবার দাও, আর আমাকে কিছু খেয়ে বের হতে হবে। তখন দেখা গেল যে রাতের বেলা কিছু ভাত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সকালবেলা পান্তা খেয়ে বের হবেন এরকম একটা চিন্তা ছিল আর কি। তো নানা আবার বলছেন যে ও মান্দার, তুই কি সকালে খাইছিস নাকি কিছু খাবি, আয় বাসায়, ঘরে আয়। তখন আবার বাইরে থেকে বলতেছে না আমি খাইছি, তাড়াতাড়ি তুই বের হ, দেরি হয়ে যাচ্ছে। নানি তখন এই অল্প সময় কি করবেন, উনি ওই পান্তা ভাত তাড়াতাড়ি করে একটা পাত্রের মধ্যে দিয়েছেন, তার উপর একটা প্লেট দিয়েছেন, এরপর ওই জিনিসটা গামছার উপর রেখে গামছা উপর দিক দিয়ে গিট দিয়ে দিয়েছেন, যেটা আমরা অনেক সময় দেখেছি যে কৃষকরা অনেক সময় মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় এই পদ্ধতিতে নিয়ে যান। যেহেতু ওই সময় নানা খেয়ে বের হওয়ারও সুযোগ পাচ্ছেন না, বাইরে ওনার পরিচিত ওই মান্দার দাঁড়িয়ে আছেন, তারই বন্ধু মানুষ, খাওয়া দাওয়া করতে গেলে তো দেরি হয়ে যাবে, আবার বাইরে থেকে তাগাদা দিচ্ছে। তো এই যে বাইরে থেকে কথা বলছে এটা কিন্তু নানি ওভাবে শুনতে পান নাই, কিন্তু উনি উত্তর নিচ্ছেন। মান্দার ডাকলে উনি উত্তর নেয়, আবার উনি কথা বললে মান্দার কিন্তু রিপ্লাই দেয়, কিন্তু নানি কিন্তু শোনেন না। নানি বলেন যে কোথায় মান্দার, আমি তো কোনো শব্দ টব্দ শুনি না। তখন নানার মেজাজ গরম হয়ে যায়, তখন নানি এই বিষয়ের কথা বাড়ান না। এরপর নানা কি করেছেন, বাইরে বের হয়ে গোয়াল থেকে দুটো গরু বের করে ওনার গাড়ির সাথে গরু দুটো লাগিয়ে উনি বের হয়ে গেছেন। উনি কিন্তু বের হয়ে দেখেছেন বাড়ির এক পাশে, উঠোনের এক পাশে একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে এটাই মান্দার। উনি যখন গরুর গাড়ি নিয়ে বের হয়েছেন তখন দেখা গেল যে অন্যান্য সময় এই মান্দার গাড়ির পেছনে বসতো, অথবা নানার একদম কাছাকাছি বসতো, গল্প করতে করতে সামনের দিকে দুজন এগিয়ে যেতেন আর কি গাড়ি নিয়ে। কিন্তু মান্দার এবার গাড়িতে বসেনি, সে গাড়ি থেকে কিছুটা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো নানা বলছে যে ও মান্দার, গাড়িতে ওঠ, কোনো আওয়াজ আসে না। তখন অবশ্য নানা চিন্তা করেছিলেন যে এই তো সামনেই মান্দার বাড়ি, এদিক দিয়েই তো যাব, মনে হয় বাড়িতে কোনো আছে, ওখান থেকে কোনো জিনিস টিনিস নেবে, এই জন্য হয়তো বা ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এভাবে হাঁটছেন, ভোর হয়ে গেছে মনে করে হামিদ নানা তো তার ওই পরিচিত ব্যক্তির পিছু পিছু গরুর গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। তখনও কিন্তু চারদিকে অন্ধকার, তবে হালকা চাঁদের আলো অবশ্য রয়েছে। মূলত ওই চাঁদের আলোয় উনি দেখতে পাচ্ছিলেন যে কোন পথ দিয়ে যেতে হবে, সামনে কে আছে। হঠাৎ করে হয় কি, ওই যে মান্দারের যে অবয়বটা, এটা কোথায় যেন অন্ধকারে মিলিয়ে যায়। নানা চিন্তা করলেন যে কী ব্যাপারে, মান্দার কোথায় গেল। এটা নিয়ে উনি খুব বেশি চিন্তা ভাবনা করেন নাই। ওনার তখন মনে ওর বাড়ি তো এখানেই, হয়তো বাড়ির ভিতরে গেছে, এখনই চলে আসবে, আর অন্ধকারে তো আমি দেখবো না কোনো কিছু, এটাই স্বাভাবিক। আর ওই সময় অবশ্য উনি ঘোড়ার গাড়ির নিচে, ঘোড়ার গাড়ি না মানে গরুর গাড়ির নিচে কিন্তু হারিকেন লাগান নাই, কারণ উনি চিন্তা করছে একটু পরে তো সকাল হয়ে যাবে, হারিকেন আবার লাগানোর দরকারটা কি, এই চিন্তা করে কিন্তু ওনার ওই গরুর গাড়ির নিচে হারিকেন লাগান নাই। এর মধ্যে হঠাৎ করে তার গাড়ির গরু দুটো দাঁড়িয়ে যায়, এক চুল আর নড়ে না, এবং এরা অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করেছে। মনে হচ্ছে ওদের মধ্যে বেশ অস্বস্তি ভাব হচ্ছে, অথবা কোনো কিছু দেখে ভয় পেয়েছে। নানা গরু দুটোকে সামনে আগানোর জন্য হাতে যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে আঘাত করছেন, কিন্তু না, গরু দুটো এক চুলও সামনে আগায় না। তখন হঠাৎ করেই
নানার চোখ যায় সামনের দিকে। তখন নানা দেখতে পান ভয়ঙ্কর এক দৃশ্য। উনি দেখতে পান রাস্তার দুই ধারে দু পা দিয়ে বিশাল বড় দৈত্যাকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। চোখ দুটো জলজল করছে। মনে হচ্ছে এই অবয়বটা কিছুটা ঝুঁকে পড়ে নানাকে একবার খেয়াল করছে আর গরু দুটোকে খেয়াল করছে। এই দৃশ্য দেখার সাথে সাথে নানা যে চিৎকার দেবেন এই সুযোগও পান নাই, তখনই উনি সেন্সলেস হয়ে যান। এদিকে হয়েছে কি, ফজরের আজান যখন দিয়েছে, ওই মান্দার কিন্তু ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়েছেন নানাকে ডাক দিবেন এই উদ্দেশ্যে। উনি যখনই বাড়ি থেকে বের হয়েছেন তখন উনি দেখেন সামনে কি যেন পড়ে আসার একটা গরুর গাড়ি দাঁড়ানো। উনি তো বুঝতে পারছেন যে এই গরুর গাড়িটা তো এই হামিদ নানার। উনি কি মনে করে দৌড়ে সামনে গিয়েছেন যে কি ব্যাপার, সামনে কি পড়ে আছে। কাছে গিয়ে দেখেন এই হামিদ নানা পড়ে আছে, কারণ তখন তো ফজর আজান দিয়েছে, চারদিকে তখনও তো অন্ধকার। উনি আর দেরি না করে তাড়াতাড়ি হামিদ নানাকে কাঁধে উঠিয়ে উনি নিয়ে গেছেন তার বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পর পরিবারের অন্য সদস্যদেরকে বলছেন যে তাড়াতাড়ি এর মাথায় একটু পানি দাও, আমি দ্রুত এই ওনার ওয়াইফকে ডেকে নিয়ে আসি। তখন তো এই মান্দার দৌড়ে আসছেন নানার বাসায়, নানিকে ডাকাডাকি করছেন। তো নানি উঠে গেছেন। তখন এই মান্দার বলছেন যে এই ঘটনা, সে তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তো নানি বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে ভাই, আপনি কি কিছুক্ষণ আগে এসে ডাকে নিয়ে গেছিলেন কি না? তখন বলে না তো, আমি তো উঠি নাই, আমি তো মাত্র উঠলাম, উঠে তো এই যে বের হয়ে দেখি এই ঘটনা। তখন তো নানি বলছে ঠিকই আছে, আসলে যা বুঝছিলাম তাই। আপনার রূপ ধরে আপনার ভয়েস নকল করে, অর্থাৎ গলা নকল করে এসে ডাক দিয়েছে। এই ডাক আমি শুনি নাই। কয়েকবার কথোপকথন হয়েছে, সেটাও আমি শুনি নাই। তাহলে বুঝলাম এই ঘটনা, তাড়াতাড়ি চলেন যাই। তখন নানি চলে আসছেন। এদিকে হামিদ নানার জ্ঞানও ফেরত আসছে। তখন এই নানি ওনাকে বলছেন যে তোমাকে বললাম যে এখানে একটা অস্বাভাবিক কিছু আছে বলে মনে হচ্ছে, তুমি তো কোথায় পাত্তাই দিলে না, রাগ দেখাইলা, দেখলা তো ঘটনা। তখন নানাও বুঝতে পারেন যে আসলে ওই যে আগাত্রে এই মান্দারের সাথে কথোপকথন হয়েছে, ওই সময় কোনো দুষ্টু জিন নিশি ডাক দিয়েছে, আর ওই ডাকে উনি বেরিয়ে পড়েছেন। তবে এই ঘটনার পর নানা যে খুব বেশি অসুস্থ হয়ে যাবেন বা ওনার শারীরিক বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছিল বিষয়টা এরকম না। এই ঘটনা এ পর্যন্তই। তবে ওই গ্রামে আরও অনেকেই নাকি ওই ভয়ঙ্কর পিশাচের নিশি ডাক শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। এই ধরনের ঘটনা যে ওই গ্রামে এই একটাই ঘটেছে বিষয়টা এরকম না। ঘটনাটা এ পর্যন্তই।